আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ফিজিক্সে আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই ক্লাসে এখন যে রানিং ক্লাস, এটা টপিক হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্টের চ্যাপ্টার অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। এখান থেকে ভালো রকমের প্রশ্ন আসে। যেই বছরগুলোতে প্রশ্ন আসছে আমরা দেখছি মোটামুটি 2টা করে প্রশ্ন আসছে। তো ফিজিক্স এমনিতেই প্রশ্ন কম, 21টা চ্যাপ্টারে 20টা প্রশ্ন। তো যদি কোনো একটা চ্যাপ্টার থেকে কোনো বছর 2টা বা একটা প্রশ্ন আসে, তার মানে কি ওই চ্যাপ্টার প্রত্যেক বছরের জন্য গুরুত্বপূর্ণ। প্লাস জ্যোতির্বিজ্ঞান তোমরা বুঝে বুঝে পড়ো না, সব কিছু মুখস্থ করতে যাও, পরে তথ্যগুলো মাথায় আসে না পরীক্ষার হলে। তো আমরা চেষ্টা করব আজকে এই চ্যাপ্টারটা বুঝে বুঝে পড়ার জন্য। মানে অ্যাস্ট্রোনমি চ্যাপ্টারটায় কিসের আইডিয়া দেওয়া হয়েছে, এই যে ঘটনা প্রবাহগুলো, এগুলো কিসের ভিত্তিতে আসছে, ওই কথাগুলো কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের প্রথম যে টপিক জ্যোতির্বিজ্ঞানে, প্রথম যেটা বুঝতে হবে, বইয়ে অনেক এলোমেলো কথা লিখছে, আমরা বইয়ের সিরিয়ালে আসবো একটু পরে, আগে নিজে একটু গোছায় নিই অধ্যায়টা। ঠিক আছে, প্রথম যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে। ঠিক আছে, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের মূল যে পড়া, এটা হচ্ছে এই মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু হবে। তো মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছিল? একটা বিস্ফোরণের মাধ্যমে, যার নাম হচ্ছে মহাবিস্ফোরণ। ঠিক আছে, এই মহাবিস্ফোরণকে আমরা কি বলি, যে বিগ ব্যাং তত্ত্ব, তাই না? তো মহাবিস্ফোরণের কাহিনীটা আসলে কি ছিল? একদম শুরুতে মহাবিশ্ব সৃষ্টির ঠিক আগ মুহূর্তে সব কিছু এরকম একটা ডিম্বাকার বস্তুর মধ্যে আবদ্ধ ছিল। এরকম একটা ডিম, বুঝো তো, এই ডিমের মতো আকৃতির একটা বস্তুর মধ্যে, ছোট একটা বস্তুর মধ্যে সব কিছু আবদ্ধ ছিল। আই মিন সব কিছু, সব কিছু বলতে গ্রহ, নক্ষত্র, মহাকাশ, সব কিছু এই ছোট্ট বস্তুটার মধ্যে ছিল। তো এই ছোট্ট বস্তুটাকে বলা হয়তো সিঙ্গুলারিটি। ঠিক আছে, সিঙ্গুলারিটি। আচ্ছা, তো এই যে দেখো, ছোট্ট একটা জিনিসের মধ্যে যদি সব কিছু থাকে, তার মানে এর ঘনত্ব অনেক বেশি, তাই না? একটা জিনিস যদি আয়তন কম হয় কিন্তু এর ভর যদি অনেক বেশি হয়, তার মানে এর কী হবে? ঘনত্ব বেশি হবে। ঘনত্ব সমান কি? রো ইকুয়ালস টু এম বাই ভি, আয়তনের সাপেক্ষে ভর। তো অবশ্যই এর কি ছিল? ঘনত্ব অনেক বেশি ছিল। আচ্ছা, এই ছোট্ট ডিম্বাকার বস্তুটা এর মধ্যে বিস্ফোরণের মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে সব কিছু তৈরি হয়। ওকে, এবং এই মহাবিস্ফোরণের পরে 10⁻43 সেকেন্ড পর্যন্ত কোনো তথ্য আমরা পাই না। ঠিক আছে, মানে মহাবিস্ফোরণ তো হইল, এরপরে সময় পার হচ্ছে, 10⁻43 সেকেন্ড মানে বিস্ফোরণ হয়েছে, এবং এর পরবর্তী 10⁻43 সেকেন্ড, এর মাঝখানে কোনো কিছু কি আমাদের জানা নাই, আমাদের অজানা। ঠিক আছে, সৃষ্টিকর্তা কর্তৃক কি এই জিনিসগুলো আমরা জানতে পারি না, এর পরবর্তী সব ঘটনা আমরা জানতে পারি, এবং বইয়ের পড়া এখান থেকেই শুরু। আমি কথাটা কি বললাম? বিস্ফোরণের 10⁻43 সেকেন্ডের পর থেকে আমাদের পড়া শুরু, এইখানে আমরা কিছু জানতে পারি না। এই জন্য বলা হয় এই মহাবিশ্বে সর্বপ্রথম যে ক্যালকুলেটেড টাইম, ওইটা আসলে যে এই টাইমটা, এর আগে কোনো কিছু জানা যায় না। ওকে, তো একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে এই যে মহাবিস্ফোরণটা ঘটলো, এটা কত বছর আগে ঘটছে? এটা ঘটছে হচ্ছে 1500 কোটি বছর আগে। তার মানে আমরা বলতে পারি না যে আমাদের মহাবিশ্বের যে বর্তমান বয়স সেটা কত, 1500 কোটি বছর। এটা একটা ইনফরমেশন। ঠিক আছে, যদি মহাবিস্ফোরণ ঘটে 1500 কোটি বছর আগে, মহাবিস্ফোরণের ফলেই কিন্তু মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তার মানে মহাবিশ্বের বর্তমান বয়স কত? 1500 কোটি বছর। আচ্ছা, এই যে 1500 কোটি বললাম, এগুলো কিন্তু আমাদের বইয়ে 10 টু দি পাওয়ার মাথায় দেওয়া থাকে, তাই না? মানে 10 টু দি পাওয়ার দিয়ে লেখা থাকে। তো আমাদের কিছু 10 টু দি পাওয়ার শিখে রাখা উচিত। যেমন 10 টু দি পাওয়ার 9 সমান হচ্ছে 100 কোটি। আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো মতো দেখবা। 10 টু দি পাওয়ার 10 হচ্ছে, বোঝা যাচ্ছে 10 দিয়ে গুণ হবে, 1000 কোটি। ঠিক আছে, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 11 হচ্ছে 10,000 কোটি, এখানে 1000 কোটি হবে। হ্যাঁ, 1000 কোটি। আর 10 টু দি পাওয়ার 11 মানে হচ্ছে 10,000 কোটি। ওকে, এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা, এগুলো হচ্ছে টিএম, মানে টানা মুখস্থ থাকবে তোমাদের। তাহলে কিছু কিছু কথা সহজে বুঝবা। যেমন বইয়ে যেগুলো 100 কোটি, ওইগুলো অনেক জায়গায় এমসিকিউতে পাবা 10 টু দি পাওয়ার 9। বইয়ে যেগুলা 10,000 কোটি, অনেক জায়গায় এমসিকিউতে পাবা 10 টু দি পাওয়ার 11। তো এইগুলো মনে রাখলে সুবিধা হবে। আচ্ছা, তো কি বললাম প্রথমে, কি বলছি?
যে আমাদের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ, এই ঘটনাটাকে কি বলতেছি আমরা? বিগ ব্যাং। এই মহাবিস্ফোরণ কত বছর আগে হয়েছে? 1500 কোটি বছর আগে হয়েছে। এবং এই বিস্ফোরণের কত সময় পর থেকে আমরা বিষয়গুলো জানতে পারি? 10⁻43 সেকেন্ড পর থেকে আমরা বিষয়গুলো জানতে পারি। আচ্ছা, তো এই যে আমরা বললাম ছোট্ট একটা বস্তু, এর ঘনত্ব অনেক বেশি, তার মানে এই বস্তুটার ভর অনেক বেশি, এটার ভর কত ছিল, তাই না? একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে এটার ভর কত ছিল। তো ভর হচ্ছে 10⁻51 কেজি। আমি আবারও কথাটা বলতেছি, এতটুকু ছোট্ট ডিম্বাকার একটা বস্তু যার ভর 10⁻51 কেজি, মানে বুঝতেছো 10-এর মাথায় 51, কিন্তু 10⁻2 মানে হচ্ছে 100, 3 মানে 1000, 4 মানে 10,000, 10⁻51 মানে কত শত কোটি। তাহলে এই বস্তুটার ভর যেহেতু এত বেশি, এর ঘনত্ব কি ছিল? অনেক বেশি ছিল। এই জন্যই কিন্তু এটা বিস্ফোরণের ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, রাইট? ওকে, এই যে বললাম যে ছোট্ট বস্তু ভর বেশি, তার মানে ঘনত্ব কি হবে? বেশি হবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে এই বস্তুটার ঘনত্ব কত ছিল? এই বস্তুটার ঘনত্ব কত ছিল? ঘনত্ব ছিল 10⁻21 কেজি পার মিটার কিউব। এ হচ্ছে তার ঘনত্ব। মহাবিশ্বে প্রথম পরিমাপকৃত টাইম 10⁻43 সেকেন্ড, ভর হচ্ছে 10⁻51 কেজি, মানে প্রথম পরিমাপকৃত ভর। এরপর হচ্ছে প্রথম পরিমাপকৃত ঘনত্ব হচ্ছে 10⁻21 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এবং এই যে মহাবিস্ফোরণের 10⁻43 সেকেন্ড পরে আমরা সবকিছু বুঝতে পারি, তখন মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল? তখন মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল? হচ্ছে নেক্সট কোশ্চেন। তাপমাত্রা ছিল 10⁻32 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, যাই বলো। 273 যোগ করলে তো আর খুব বেশি ডিফারেন্স হবে না এখানে। 10⁻32 সেলসিয়াস বা কেলভিন, যাই বলে সেটা। ওকে, তা আমি এখানে কি কি তথ্য বললাম? সিঙ্গুলারিটি নামক একটা ছোট্ট আন্ডা আছিল, ডিম আছিল, ডিম্বাকার বস্তু। এবং আমরা দেখতে পাই প্রাকৃতিকভাবে যা যা আছে, যেমন প্রাকৃতিকভাবে যত গ্রহ উপগ্রহের পথ, এগুলো কিন্তু কি উপবৃত্তাকার পথ, তাই না? এবং ডিমগুলা কি উপবৃত্তাকার না? তার মানে প্রাকৃতিক বেশিরভাগ জিনিসই শেপই আসলে কি উপবৃত্তাকার। আচ্ছা, তার মানে এই সিঙ্গুলারিটি যে আন্ডা বা ডিম্বাকার বস্তুর এর আকৃতি কেমন ছিল? উপবৃত্তাকার। এইটার মধ্যে যে বিস্ফোরণ হয় তার নাম কি? মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। আচ্ছা, এই বিগ ব্যাং এর কত সময় পর থেকে আমরা সব কিছু জানতে পারি? 10⁻43 সেকেন্ড পর থেকে। তাহলে এটা হচ্ছে প্রথম পরিমাপকৃত সময়, ভর, ঘনত্ব, তাপমাত্রা। এগুলা কে পরিমাপ করছে? এগুলা পরিমাপ করছে হচ্ছে বিজ্ঞানী প্লাঙ্ক, ঠিক আছে? প্লাঙ্ক। এই জন্য এই মানগুলোকে বলা হয় প্লাঙ্কের মান। প্লাঙ্কের মান মানে কি? প্লাঙ্কের তাপমাত্রা, প্লাঙ্কের ভর, প্লাঙ্কের ঘনত্ব, প্লাঙ্কের টাইম, এই যে মানগুলা, এগুলাকে কি বলে? প্লাঙ্কের মান বা প্লাঙ্কের প্রপার্টিজ বলতে পারো। হ্যাঁ, প্লাঙ্কের প্রপার্টিজ। যদি তোমাকে জিজ্ঞেস করে প্লাঙ্কের তাপমাত্রা কত, আনসার কত? 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। প্লাঙ্কের টাইম কত, প্লাঙ্কের ভর কত, প্লাঙ্কের ঘনত্ব কত, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত বিষয়গুলো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে বিগ ব্যাংটা আসলে শুরু হয়েছিল। এখন বিগ ব্যাং শুরু হওয়ার পরে অবশ্যই কিছু ঘটনা ঘটছিল, যার ফলে মহাবিশ্বটা তৈরি হয়েছে, মানে ধুম করে তৈরি হয়ে যায়নি। বিগ ব্যাং মানে তো বিস্ফোরণ, তাই না? বিস্ফোরণের পরে গ্রহ নক্ষত্র তৈরি হওয়ার জন্য কিছু স্টেপ অবশ্যই আছে, রাইট? আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা? বিগ ব্যাং এর পরে গ্রহ নক্ষত্র তৈরির জন্য অবশ্যই কিছু স্টেপস আছে। যেমন আমি যদি বলি নক্ষত্র তৈরি হওয়ার জন্য কি লাগবে? অণু লাগবে। অণু তো বুঝছো, হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো পরমাণু, যেগুলো এগুলো মিলে যখন হবে অণু লাগবে। অণুর জন্য কি লাগবে? পরমাণু লাগবে। পরমাণুর মূল গঠনের মধ্যে কি আছে? চারপাশে ইলেকট্রন, মাঝখানে নিউক্লিয়াস লাগবে, তাই না? নিউক্লিয়াস থেকেও হালকাকে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন লাগবে মোট কথা। তাহলে মহাবিস্ফোরণের পর কত সময় পরে ইলেকট্রন তৈরি হয়েছে, কত সময় পরে নিউক্লিয়াস তৈরি হয়েছে, কত সময় পরে অণু পরমাণু তৈরি হয়েছে, আর কত সময় পরে নক্ষত্র তৈরি হয়েছে, এইগুলোও কিন্তু বই দেওয়া আছে। জাস্ট ছড়ায় ছিটায় দেওয়া, আমি এখানে সাজায় দিচ্ছি, এরপর বই থেকে দেখাই দিব। ওকে, তাহলে আমরা এখন 5টা টাইম পড়বো, মানে সিরিয়ালি 5টা টাইম পড়বো, যেই টাইমগুলোতে এগুলো তৈরি হয়েছে, ঠিক আছে? তো প্রথমে তো আমরা অলরেডি দেখছি যে মহাবিস্ফোরণের 10⁻43 সেকেন্ড পরে যেটা অলরেডি কিন্তু আমরা দেখলাম যে
মহাবিস্ফোরণের tan ইনভার্স 43 সেকেন্ড পরে, এটা হচ্ছে 1 নাম্বার টাইম, tan ইনভার্স 43 সেকেন্ড পর। ওকে, এটা 1 নাম্বার টাইম। 2 নাম্বার টাইম হচ্ছে, দেখো tan ইনভার্স 43 মানে কি, তুমি 1 এর নিচে 43 মানে 10 এর মাথায় 43টা সংখ্যা, তাই না? তার মানে এটা খুবই ক্ষুদ্র একটা সংখ্যা। এরপরে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে 1 সেকেন্ড। কথাটা বুঝছো কিনা? মানে আমরা এখন ক্ষুদ্র থেকে আস্তে আস্তে একটু বড় দিকে যাচ্ছি। tan ইনভার্স 43 এরপর 1 সেকেন্ড, এরপরে কত হবে? 2 সেকেন্ড। কথা কি বুঝছো কিনা? আমরা আস্তে আস্তে টাইমটা বাড়াচ্ছি। tan ইনভার্স 43 তে কি ঘটছে, 1 সেকেন্ডে কি ঘটছে, 2 সেকেন্ডে কি ঘটছে, মানে বিস্ফোরণের 1 সেকেন্ড পরে কি হয়েছে, 2 সেকেন্ড পরে কি হয়েছে, 3 মিনিট পরে কি হয়েছে, বিস্ফোরণের 3 মিনিট পরে কি হয়েছে, এবং লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিস্ফোরণের 7 লক্ষ বছর পর কি হয়েছে, 7 লক্ষ বছর পর আসলে কি হয়েছে। ওকে, তা আমরা এখন কি দেখতেছি, যে গ্রহ নক্ষত্রগুলো যে তৈরি হয়েছে এগুলার স্টেপ। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো একদম শুরুতে যখন বিস্ফোরণ হয় তখন একটা আলোর ঝটকা দেখা যায় না? বিস্ফোরণ যখন হয় একদম শুরুতে কি দেখা যায়, আলোর ঝটকা দেখা যায়। এইটা হচ্ছে সেই টাইমটা। তাহলে এখানে তাপমাত্রা কত বলো, 10⁻32 ডিগ্রি সেলসিয়াস, এটাকে দেখলাম। এবং এইখানে কি দেখা যাবে, tan ইনভার্স 43 সেকেন্ড পর যেহেতু মাত্র বিস্ফোরণ হয়েছে, এখানে কি দেখা যাবে, এখানে আলোর বিকিরণ দেখা যাবে বা ফ্ল্যাশ দেখা যাবে। ঠিক আছে, মোবাইলে আমরা ফ্ল্যাশ দেই না, ক্যামেরার ছবি তোলার সময় একটা ছবি ঠুস করে উঠে, এটা হচ্ছে আলোর বিকিরণ। আলোর বিকিরণ আর আলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আলো হচ্ছে তোমার ফোটন দিয়ে তৈরি, কন্টিনিউয়াস, আলো কিন্তু একটানা যায়। কিন্তু বিকিরণ যেটা, এটা কিন্তু জাস্ট একটা মানে জাস্ট এমনি একটা বাড়ি মারলো, ফ্ল্যাশ যেটা। তাহলে এখানে কি নাই, এখানে কিন্তু ফোটন নাই, ফোটন কিন্তু এখনো তৈরি হয় নাই। মাথায় রাখবা, tan ইনভার্স 43 সেকেন্ড পর জাস্ট আলোর বিকিরণ দেখা যাচ্ছে, ফোটন কিন্তু এখনো তৈরি হয় না, ফোটন সামনে তৈরি হবে। তাহলে আমরা কি বললাম, tan ইনভার্স 43 সেকেন্ড পর তাপমাত্রা কত, 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি তৈরি হয়েছে, আলোর বিকিরণ দেখা গেছে। এবং শুধুমাত্র যে আলোর বিকিরণ এরকম না, এমন সময় আমরা জোড়ায় জোড়ায় তৈরি হইতে দেখি ইলেকট্রন এবং ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন, ইলেকট্রন এবং ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন। দেখো, সৃষ্টির শুরুতে যা কিছু ছিল সব কিছু শূন্য ছিল, মানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক এরকম কিছু কিন্তু ছিল না। তার মানে আল্লাহ যখন একটা নেগেটিভ আয়ন বা নেগেটিভ ইলেকট্রন তৈরি করছে, ঠিক তার অপোজিটে একটা পজিটিভ পজিট্রন তৈরি করে দিছে, যাতে একটা ব্যালেন্স থাকে। আমার কথাটা বুঝতে পারছো কিনা? মাইনাসের সাপেক্ষে একটা প্লাস তৈরি করে দিছে, যাতে একটা ব্যালেন্স থাকে। তাহলে এই যে ইলেকট্রনের সাথে কি তৈরি হয়েছে, পজিট্রন তৈরি হয়েছে। এবং আমরা জানি নিউট্রিনো নামে একটা কণা আছে, তাই না? নিউট্রিনো নামে একটা কণা আছে। এই কণা কোত্থেকে আসলো আমি বলতেছি। দেখো, এইটা কত সময়ের মধ্যে, tan ইনভার্স 43 সেকেন্ডের পর। কিসের পর? বিস্ফোরণের পর। তো যে কোনো কিছু বিস্ফোরণের জন্য বা এই যে ডিম্বাকার বস্তুটা ভাঙার জন্য কোন বল দায়ী বলো তো? দুর্বল নিউক্লিয় বল না? যে কোনো জিনিস ভাঙার জন্য কোন বল দায়ী? দুর্বল নিউক্লিয় বল দায়ী। তাহলে এই যে সিঙ্গুলারিটি, যে ডিমটা বললাম, এটা যে ভাঙছে, কোন বলের ফলে ভাঙছে? বা মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং কোন বলের ফলে হয়েছে? দুর্বল নিউক্লিয় বল। এবং নিউটনীয় বলবিদ্যা অধ্যায় পড়ার সময় তোমাদের মনে আছে কিনা, পড়াইছিলাম তোমাদের যে মসৎ মানে গমন। কি পড়াইছিলাম? মসৎ মানে হচ্ছে গমন, মানে দুর্বল নিউক্লিয় বলের জন্য নিউট্রিনীয় বল দায়ী। পড়াইছি, দুর্বল নিউক্লিয় বলের জন্য নিউট্রিনীয় কণিকাটা দায়ী। দ ন। এই যে নিউট্রিনো, এটা কোত্থেকে আসছে? এই দুর্বল নিউক্লিয় বলের বিস্ফোরণের ফলে। দুর্বল নিউক্লিয় বলের যে বিস্ফোরণের ফল, এর ফলে এটা ভাঙছে, এই কারণে নিউট্রিনোটা আসছে। কথা বুঝতে পারছো? ইলেকট্রন আর পজিট্রন কেন আসছে? ব্যালেন্সিং এর উদ্দেশ্যে। ইলেকট্রন আর পজিট্রন আর বিকিরণ। আর নিউট্রিনো কেন আসছে? এই দুর্বল নিউক্লিয় বলের ফলে। এটা কত সময় পরে আসছে? tan ইনভার্স 43 সেকেন্ড পরে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত এইটাই, এরপরে সমস্যা নাই। 1 সেকেন্ড পরে কি হয়েছে, এই যে তাপমাত্রাটা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়েছে, যেটা tan ইনভার্স 32 সেকেন্ড ছিল, সেলসিয়াস ছিল, 10⁻32 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটা এখন ঠান্ডা হওয়া শুরু করে।
ঠান্ডা হয়ে এইটা হয় 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। দেখো নর্মালি 150 কোটি এত কম না, কিন্তু যখন সংখ্যাটা 10^32 তার সাপেক্ষে আসলে মোটামুটি কম। আমার কথাটাই বুঝতে পারছো কি বলছি? মানে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস আসলে কম না, বাট এটার তুলনায় কম। ঠিক আছে, এই তাপমাত্রাটা কে পরিমাপ করছে? এই তাপমাত্রা পরিমাপ করছে জর্জ গ্যামো। এই তাপমাত্রা পরিমাপ করছে জর্জ গ্যামো। তাহলে যদি বলি মহাবিশ্বের তাপমাত্রা 1 সেকেন্ড পর কত ছিল? 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2 সেকেন্ড পর তাপমাত্রাটা অবশ্যই একটু কমবে, আস্তে আস্তে যেহেতু ঠান্ডা হচ্ছে। 2 সেকেন্ড পরে এই তাপমাত্রা হয় 100 কোটি ডিগ্রি সেলসিয়াস। 100 কোটি ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের বইয়ে লেখা আছে 10⁹। তো এই জন্য আমি তোমাদের এই মানটা মুখস্থ করাইছিলাম যে 10⁹ মানে 100 কোটি, 10⁻10 মানে 1000 কোটি। বুঝতে পারছো? তো দেখো আমাদের বইয়ে 10⁹ লেখা আছে, বাট তুমি পড়ার সময় মনে রাখার সুবিধাতে পড়বা এইভাবে। 1 সেকেন্ডে 150 কোটি, 2 সেকেন্ডে 100 কোটি, 1 সেকেন্ডে 150 কোটি, 2 সেকেন্ডে 100 কোটি। ঠিক আছে, এটা কি? ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা, এগুলো হচ্ছে তাপমাত্রার মান। আচ্ছা, 2 সেকেন্ডে আর কি হয়? এই যে আমরা দেখছিলাম ইলেকট্রন এবং পজিট্রনগুলো তৈরি হয়েছিল, এরা এখন জোড়া লাগা শুরু করে। দেখো একটা ইলেকট্রন যখন একটা পজিট্রনের সাথে জোড়া লাগবে, তাহলে কি প্লাসে মাইনাসে নিউট্রাল হয়ে যাবে, তৈরি হবে নিউট্রন। বুঝতে পারছো কিনা? একটা ইলেকট্রন যখন দুইটা পজিট্রনের সাথে যুক্ত হবে, তখন ইলেকট্রনটা চলে গেল, একটা পজিট্রন পড়ে রয়েছে, এই একটা প্লাস থেকেই তৈরি হবে একটা প্রোটন। কথা কি বুঝতে পারছো? আমি আবার কথাটা বলি, একটা ইলেকট্রন যখন একটা পজিট্রনের সাথে যুক্ত হবে, পজিট্রন কি? ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল। একটা ইলেকট্রন যখন একটা পজিট্রনের সাথে যুক্ত হবে, এই প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যাবে কি? নিউট্রন। কথা বুঝতে পারছো? আবার একটা ইলেকট্রন যখন দুইটা পজিট্রনের সাথে যুক্ত হবে, তখন দেখো একটা ইলেকট্রন একটা পজিট্রনকে খায় ফেলবে, তো বাকি আছে কি? একটা পজিট্রন, তার নাম হচ্ছে প্রোটন। তাহলে দেখো 2 সেকেন্ডের মাথায় কি তৈরি হইলো? নিউট্রন এবং প্রোটন তৈরি হয়েছে। এবং দেখো প্রোটনের সাথে কিন্তু ফোটনের নামের একটা মিল আছে। প্রোটন ফোটন, দেখো মিলে কিনা? প্রোটন ফোটন, জাস্ট এই আর এর জায়গায় তুমি এইচ লাগিয়ে দাও, তাহলে কিন্তু প্রোটন হয়ে গেল ফোটন। তার মানে এই যে প্রোটন তৈরির সাথে সাথে, মানে প্রোটন ভেঙে কি তৈরি হয়? ফোটন তৈরি হয়। প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়, ফোটন থেকে কিন্তু আলো তৈরি হয়, রাইট? তাহলে কি কি তৈরি হয়েছে? 2 সেকেন্ড পরে নিউট্রন তৈরি হয়েছে, প্রোটন তৈরি হয়েছে, এবং প্রোটন ভেঙে কি তৈরি হয়েছে? প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো? প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়েছে, রাইট? এবং দেখো একটা জিনিস, ইলেকট্রনগুলো কিন্তু কম কম ব্যবহার হয়েছে, পজিট্রনগুলো কিন্তু বেশি বেশি ব্যবহার হয়েছে, রাইট? তাহলে একটা পজিট্রন এর সাথে একটা ইলেকট্রন, সমস্যা নাই, বাট এইখানে দেখো একটা ইলেকট্রনের সাথে কয়টা পজিট্রন ব্যবহার হয়েছে? 2টা পজিট্রন না? এইভাবে ব্যবহার হইতে 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 পজিট্রন এক প্রকার শেষ হয়ে যাবে না? তাহলে 2 সেকেন্ড পরে পজিট্রন শেষ হয়ে যায়, পজিট্রন শেষ হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবা, বর্তমান বিশ্বে কোনো অ্যান্টি পার্টিকেল নাই, যা আসিল সব সৃষ্টির 2 সেকেন্ড পরে শেষ হয়ে গেছিল। কথা বুঝতে পারছো? বর্তমান বিশ্বে কোনো অ্যান্টি পার্টিকেল নাই, যা আসিল সব সৃষ্টির 2 সেকেন্ড পরে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে বলছিলাম যে প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়েছে, ফোটন কি? আলো। তো এরকম আলো বা নিউট্রন বা প্রোটন, এগুলোর মধ্যে কোন বল যেন কাজ করে? এদের মধ্যে কাজ করে তড়িৎচুম্বকীয় বল। তাহলে দেখো 10⁻43 সেকেন্ড পর কাজ করছিল কোন বল? দুর্বল নিউক্লিয় বল। তাহলে এইখানে কোন বল কাজ করবে? তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, এখানে কোন বল কাজ করবে? তড়িৎ চুম্বকীয় বল। এখানে কি তৈরি হয়? প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়, প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়। ওকে, তো 2 সেকেন্ডের পড়া শেষ। এখন হচ্ছে 3 মিনিট পর কি ঘটছিল? তো তাপমাত্রা আস্তে আস্তে কমতে আসে। এই পর্যায়ে তাপমাত্রার মানটা জানা লাগবে না, বাট আমরা বুঝে গেছি যে তাপমাত্রা আস্তে আস্তে কি হচ্ছে? কমছে। তাপমাত্রা আস্তে আস্তে কমছে। ওকে, আমরা এই পাশে লিখতেছি 4 নাম্বারটা। 3 মিনিট পর, 4 নাম্বার হচ্ছে 3 মিনিট পর। ওকে, তাহলে আমাদের কাছে এখন কি কি আছে দেখো তো? আমাদের কাছে ইলেকট্রন আছে, আমাদের কাছে প্রোটন আছে, আমাদের কাছে নিউট্রন আছে। এখন বলো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এদের সাহায্যে আমরা কি একটা নিউক্লিয়াস পেয়ে যাব না? মানে ইলেকট্রন বাদ দাও,
প্রোটন আর নিউট্রন দিয়ে নিউক্লিয়াস পাবো কিনা। আমাদের কিন্তু এতক্ষণ শুধু ইলেকট্রন ছিল, মানে 1 সেকেন্ড পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রন ছিল, বাট যখনই 2 সেকেন্ড পার হইল তখন নিউট্রন আর প্রোটন তৈরি হয়ে গেছে, রাইট? নিউট্রন আর প্রোটন তৈরি হয়ে গেছে। তাহলে এখন এই নিউট্রন আর প্রোটন মিলে কি তৈরি করতে পারবে? নিউক্লিয়াস তৈরি করতে পারবে। 3 মিনিট পর প্রথম নিউক্লিয়াস তৈরি হয়। এইটাই পরীক্ষায় আসে যে মহাবিস্ফোরণের পর নিউক্লিয়াস তৈরি হয় কত মিনিট সময়ে বা কত সময়ে। ঠিক আছে, নিউক্লিয়াস তৈরি হয় কোন বলের ফলে বলো তো? নিউক্লিয়াস তৈরি করে কোন বল? সবল নিউক্লিয় বল। তাহলে এইখানে এখন সবল নিউক্লিয় বলটা পাওয়া যায়, সবল নিউক্লিয় বলের প্রভাবটা পাওয়া যায়। কথা বুঝতে পারছো? এই পর্যন্ত 3 মিনিট শেষ। এই নিউক্লিয়াসের বাইরে যখন, এটা মনে করো নিউক্লিয়াস, ভিতরে প্রোটন আর নিউট্রন আছে, নিউক্লিয়াসের বাইরে যখন ইলেকট্রন ঘুরবে তখন আমরা তাকে কি বলবো? পরমাণু। এই পরমাণু তৈরি হওয়ার জন্য সময় লাগে 7 লক্ষ বছর। কই 3 মিনিট আর কই 7 লক্ষ বছর। যেখানে নিউক্লিয়াস তৈরি হয়ে গেছিল 3 মিনিটের মাথায়, একটা পরমাণু তৈরি হওয়ার জন্য, মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘোরার জন্য সময় নেয় 7 লক্ষ বছর। চিন্তা করছো? তাহলে প্রথম পরমাণু তৈরি হয় 7 লক্ষ বছরে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম পরমাণু। ওকে, এবং পরমাণু যেহেতু তৈরি হয়ে গেছে, হাইড্রোজেন যেহেতু তৈরি হয়েছে, হিলিয়াম তৈরি হয়েছে, এখানে আস্তে আস্তে কি নক্ষত্রও তৈরি হবে। এখানে আস্তে আস্তে নক্ষত্র তৈরি হবে। এবং এখানে কিছু কথা বলে রাখি, পরমাণু থেকে কিছু কথা বলে রাখি। দেখো আমরা কিন্তু কি বললাম যে প্রথম পরমাণু তৈরি হয় 7 লক্ষ বছর পরে, তাই না? তো প্রথম দিকের যে পরমাণু, মানে মহাবিশ্বের প্রথম দিকের পরমাণু কোনগুলো হবে? সবচেয়ে ছোট যারা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাই না? এইগুলো কিন্তু মহাবিশ্বের প্রথম দিকের পরমাণু। এবং তুমি যদি এই অধ্যায় পড়ো, অধ্যায়ের ভিতরে দেখতে পাবা বলা আছে মহাবিশ্বের 75% হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম হচ্ছে 25%, এরকম একটা জায়গায় বলা আছে। আরেক জায়গায় দেখবা বলা আছে হাইড্রোজেন 25%, তারপরে হিলিয়াম 24% এবং অন্যান্য গ্যাস হচ্ছে 1%। এরকম দেখবা পার্সেন্টেজ দেওয়া আছে। বুঝতে পারছো? তো এইগুলা কেন এরকম? কারণ একদম শুরুতে এরা তৈরি হয়েছিল। এবং আমরা কিন্তু এটাও জানি যে ফিউশন একটা প্রক্রিয়া আছে, ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেনগুলো জোড়া লেগে হিলিয়াম তৈরি হয়। এবং এটাই কিন্তু নক্ষত্রের শক্তির উৎস, তাই না? হাইড্রোজেনগুলো জোড়া লেগে হিলিয়াম তৈরি হয় ফিউশন প্রক্রিয়ায়। এগুলাই কিন্তু কি নক্ষত্রের শক্তির উৎস। তো এইটাই কিন্তু ওই যে দেখো নক্ষত্র তৈরির যে কারণ, যে হাইড্রোজেনগুলো যখন তৈরি হয়েছে, মানে প্রথম পরমাণু যখন তৈরি হয়েছে, ওইগুলা জোড়া লেগে লেগে কি হিলিয়াম হচ্ছে এবং ওইগুলো কিন্তু নক্ষত্রকে শক্তি দিচ্ছে। তার মানে পরমাণু না হলে কিন্তু নক্ষত্র হওয়া সম্ভব না, রাইট? বুঝতে পারছো? তাহলে সিরিয়ালটা ক্লিয়ার। সিরিয়ালটা যদি আরেকবার বলি, 10⁻43 সেকেন্ড পরে তাপমাত্রা অনেক বেশি ছিল। কত ছিল? মাত্র যেহেতু বিস্ফোরণ হয়েছে, একটা জায়গায় যদি বিস্ফোরণ হয় ওখানে তাপমাত্রা অবশ্যই বেশি থাকবে, 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। ওই বিস্ফোরণের যে আলোর বিকিরণ বা ফ্ল্যাশ, ওইটা দেখা গেছিল। তো ওইখানে কিন্তু ফোটন দেখা যায় না, ফোটন কিন্তু আরো পরে। আচ্ছা, এরপরে কি তৈরি হয়েছিল? সমানে সমানে ইলেকট্রন পজিট্রন, ইলেকট্রন পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন, সাথে নিউট্রিনো ছিল। নিউট্রিনো কোত্থেকে আসছে? এই দুর্বল নিউক্লিয় বলের ফলে আসছে। আচ্ছা, এরপরে 1 সেকেন্ড পরে তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা অনেক কমে যায়। কমে কত হয়? 150 কোটি ডিগ্রি সেলসিয়াসে হয়। এটা কে মাপছে? জর্জ গ্যামো মাপছে। এর 2 সেকেন্ড পরে দেখা যায় এই ইলেকট্রনগুলো এবং পজিট্রনগুলো মিলা শুরু করে, তাই না? এবং মিলে কি হয়? নিউট্রন তৈরি করে, পজিট্রন তৈরি করে, প্রোটন তৈরি করে। প্রোটনগুলো ভেঙে ফোটন তৈরি হয়, মানে আলো তৈরি হয়। আর তাপমাত্রা থাকে 100 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু এই পজিট্রনগুলো বেশি বেশি ইউজ হচ্ছিল, পজিট্রনগুলো শেষ হয়ে যায়। তাহলে বর্তমান বিশ্বে কোনো অ্যান্টি পার্টিকেল নাই, যা ছিল সব সৃষ্টির 2 সেকেন্ড পরে শেষ হয়ে গেছে। 3 মিনিট পরে দেখা যায় প্রথম নিউক্লিয়াস তৈরি হয়। মানে এই যে নিউট্রন আর প্রোটন মিলে হচ্ছে নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘোরার জন্য সময় নেয় 7 লক্ষ বছর। এই 7 লক্ষ বছর পর প্রথম পরমাণু তৈরি হয় এবং প্রথম নক্ষত্র তৈরি হয়। ঠিক আছে, আরেকটা তথ্য আছে এখান থেকে, আরেকটা তথ্য জেনে রাখলে ভালো হয়। সেটা হচ্ছে 10 লক্ষ বছর পরে আসলে তাপমাত্রা কত। আমি এটা 6 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি। 10 লক্ষ বছর পর দেখা যায় তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 10 লক্ষ বছর পর তাপমাত্রা কমতে কমতে এই 100 কোটি সেলসিয়াস থেকে কমে কমে 3000 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি এখান থেকে পড়া। এটা বইয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, আমি তোমাদের সাজায় দিছি। ওকে, এখন আমি বই থেকে তোমাদের দেখাবো যে আমরা তখন আসলে কি পড়লাম।
আমরা এখন বই থেকে দেখবো তখন আমরা আসলে কি পড়লাম। দেখো এই যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল এত খ্রিস্টপূর্বাব্দে, এটা হচ্ছে কে বলছিল? বিশপ উষার বলছিল। নামটা খেয়াল রাখবা, লেস ইম্পর্টেন্ট। পড়া শুরু হচ্ছে আসলে এইখান থেকে। এই যে এডউইন হাবল, এই হাবল কি করছে? মহাবিশ্বের প্রসারণটা আবিষ্কার করছে। এই প্রসারণ জিনিসটা কি একটু পরের পড়া আছে, এটা নিয়ে একটু পরে ডিটেলসে পড়া আছে। আমাদের পড়া আজকে শুরু হচ্ছে এইখান থেকে, যে 1500 থেকে 2000 কোটি বছর আগে মহাবিশ্বের আকৃতি ছিল ডিম্বাকার, সিঙ্গুলারিটি যে কথাটা বলছিলাম, এবং এর ভর ছিল 10⁻51 কেজি, পড়াইছি প্লাঙ্কের যেটা, এবং ঘনত্ব ছিল 10⁻21 কেজি পার মিটার কিউব, তাই না? এবং তাপ ও চাপের কারণে এটা বিস্ফোরণ হয়, বিস্ফোরণ ঘটে, এবং এই বিস্ফোরণটাকে আমরা বলি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্ব। বিস্ফোরণটাকে কি বলে? বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং নিয়ে বই লেখছে কে? স্টিফেন হকিং, তাই না? বিগ ব্যাং নিয়ে কিন্তু স্টিফেন হকিং এর বই আছে, এটা আমি একটু পরে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যাবো এখানে। এরপর এখানে দেখো আমাদের হচ্ছে বিগ ব্যাং ঘটনার পর নীহারিকাগুলো সরে না গিয়ে কাছে আসে, কাছে আসতে বংশপত্র ঘনীভূত হবে, এর নাম হচ্ছে বিগ ক্রাঞ্চ তত্ত্ব। এটার মধ্যে আসবো একটু পরে। বিগ ব্যাং পড়া শেষ হয়েছে, এখন আমরা বিগ ক্রাঞ্চে যাবো, সমস্যা নেই। এটাকে পালসার থিওরি বলে, একটু পরে দেখতে পাবা। এখান থেকে আবার পড়া শুরু। মহাবিস্ফোরণের 10⁻43 সেকেন্ড, যেটা আমি বারবার বলতেছিলাম। এত সেকেন্ড পর মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল? অনেক বেশি ছিল। কত? 10⁻32 ডিগ্রি সেলসিয়াস, এবং ঘনত্ব ছিল পানির ঘনত্ব 10⁻10 গুণ। শুধু এটা লাগবে না, এটা পড়লেই হবে, সেলসিয়াসটা পড়লেই হবে, ঠিক আছে? এখানে দেখো মহাবিস্ফোরণের 1 সেকেন্ডের শতভাগের 1 সময়টিতে কি কি পরিপূর্ণ ছিল, মানে এই যে 10⁻43 সেকেন্ড, এই সময়টাতে কি ছিল? বিকিরণ ছিল, পড়ছি। নিউট্রন ছিল, পড়ছি। ইলেকট্রন পজিট্রন ছিল, পড়ছি কিনা বলো? এগুলো ছিল। এরপরে আমাদের আস্তে আস্তে কি সময় যাওয়ার পর পর ঠান্ডা হতে থাকে। যেমন দেখো লেখা আছে প্রায় 2 সেকেন্ড পর মহাবিশ্ব ঠান্ডা হয়ে আসে। এই যে 2 সেকেন্ড পর মহাবিশ্ব ঠান্ডা হয়ে আসে, এবং তাপমাত্রা কত হয়? আমরা কত পড়ছি? তাপমাত্রা হয় 100 কোটি ডিগ্রি সেলসিয়াস, রাইট? ওকে। এবং ইলেকট্রন পজিট্রন যুগল একসাথে মিলে কি তৈরি করে? একসাথে মিলে হচ্ছে প্রোটন এবং নিউট্রন তৈরি হয়। একসাথে মিলে কি তৈরি হয়? প্রোটন এবং নিউট্রন তৈরি হয়। ইলেকট্রন অবশেষ থাকে, পজিট্রনগুলো কি হয়ে যায়? পজিট্রনগুলো শেষ হয়ে যায়, রাইট? ইলেকট্রন অবশেষ থাকে, পজিট্রনগুলো শেষ হয়ে যায়, বলছিলাম কিনা বলো? ওকে। এরপর হচ্ছে আমরা 2 সেকেন্ড পর আরেকটা জিনিস দেখছিলাম, সেটা আসলে কি? এই যে দেখো ফোটন, রাইট? ফোটন কাজ করছিল মহাবিশ্বে। এরপর সেটা বলো, 2 সেকেন্ড পর এগুলো পড়ছি আমরা। এরপর আমরা পড়ছিলাম 3 মিনিট। এই দেখো মহাবিস্ফোরণের 3 মিনিটের মাথায় প্রোটন ও নিউট্রন মিলে কি তৈরি করে? প্রোটন ও নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি করে। এই দেখো নিউক্লিয়াস সৃষ্টি করে, একটু বড় করে লেখা আছে, নিউক্লিয়াস সৃষ্টি করে। তাহলে 3 মিনিটের মাথায় প্রথম নিউক্লিয়াস তৈরি হয়। 3 মিনিটের মাথায় প্রথম কি তৈরি হয়? নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে? আর 10 লক্ষ বছর পর, 10 লক্ষ বছর পর তাপমাত্রা হয় 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো এগুলো পড়াইছি কিনা তোমাদের? বইয়ে অনেক ছড়ায় ছিটে অনেক কিছু উল্টাপাল্টা লিখছে, আমরা বিষয়টাকে সাজায় পড়ছি, ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? এবং দেখো একটা কথা কিন্তু অলরেডি বলছি এখানে, যে বিশ্বের প্রসারণ এবং বিশ্বে পর্যবেক্ষিত হাইড্রোজেন ও হিলিয়ামের শতাংশ অনুপাত হচ্ছে 3:1, যা একটু আগে পড়াইলাম, যে হাইড্রোজেন হিলিয়াম 75% বাই 25%। তাহলে এটাকে অনুপাত করলে কত হয়? 3:1 হয় না? এই জিনিসটা এখানে লিখছে, বুঝতে পারছো? 75% এবং হচ্ছে 25%, 3:1। এছাড়াও দেখো এই যে হিলিয়াম হাইড্রোজেনের কথা, এগুলো কিন্তু আগে থেকে বলে রাখছি। এগুলা ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত সব ক্লিয়ার কিনা সবাই একটু জানায় দাও। তাহলে আমরা হচ্ছে এখন বিগ ক্রাঞ্চ তত্ত্বের মধ্যে যাব। এর আগে এই স্টিফেন হকিং এর কথাটা বলে রাখি। স্টিফেন হকিং কি করছে? এই যে বিগ ব্যাং যে থিওরি বা মহাবিশ্বের যে বিস্ফোরণ, এর উপর একটা বই লিখছে, যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তার মানে এমন না কিন্তু যে বিগ ব্যাং তত্ত্বের আবিষ্কারক স্টিফেন হকিং, এমন কিন্তু কিছু না, রাইট? স্টিফেন হকিং কিন্তু বিগ ব্যাং তত্ত্বের আবিষ্কারক না, এটা কিন্তু মাথায় রাখবা। বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার। আমরা সবাই স্টিফেন হকিং এর নাম এতবার শুনছি যে আমরা মনে করি যে বিগ ব্যাং তত্ত্ব মনে হয় স্টিফেন হকিং দিছে। বিষয়টা কিন্তু এরকম না। স্টিফেন হকিং একটা বই লিখছে তত্ত্বটার পর। এখন আমি যদি কোয়ান্টাম ফিজিক্সের উপর একটা বই লিখি, তার মানে কোয়ান্টাম ফিজিক্সের আবিষ্কারক তো আমি না, কথা বুঝতে পারছো? তাহলে বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার। বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার। এইটার উপর একটা বই লিখছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। কে লিখছে? স্টিফেন হকিং। এই জন্য উনি ফেমাস, কথা বুঝতে পারছো? কথাটা কি বুঝতে পারছো? ওকে, এখন আমরা একটু ডিপের দিকে যাব, যে মহাবিশ্ব বিস্ফোরণ হয়েছে ভালো কথা,
এরপরে মহাবিশ্ব যদি সংকোচন হয়, মানে যদি কিয়ামত হয়, আমরা যারা মানে রিলিজিয়াস ভিত্তি থেকে যদি বলি কিয়ামত যেটা মানে যেই জিনিস একবার সৃষ্টি হয়েছে ওইটা তো একবার ধ্বংস হবেই, তাই না? এইভাবে যদি প্রসারিত হইতে পারে এটা আবার সংকুচিতও হবে। তাহলে এই যে আমরা একটা কথা বললাম যে মহাবিশ্বের প্রসারণ এবং সংকোচন, মহাবিশ্বের প্রসারণ যার জন্য দায়ী হচ্ছে বিগ ব্যাং, আর মহাবিশ্বের সংকোচন মানে পুনরায় সবকিছু ওই একটা ডিমের মধ্যে চলে আসা, যাকে আমরা কিয়ামত বলতেছি। মহাবিশ্বের সংকোচন এটা হচ্ছে আমাদের বিগ ক্রাঞ্চ, ঠিক আছে? বিগ ক্রাঞ্চ থিওরি। বিগ ব্যাং থিওরি হচ্ছে সবকিছু প্রসারিত হয়ে যাওয়া, বিস্ফোরণ হয়ে যাওয়া, আর মহাবিশ্বের সংকোচন মানে হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি, সবকিছু আবার এক জায়গায় চলে আসা, ঠিক আছে? এই দুইটা জিনিস বোঝার জন্য তোমাকে একটু কনসেপ্টের হেল্প নিতে হবে। আমি একটু কিছু কনসেপ্টের আইডিয়া বলি। মহাবিশ্বে মোট 100% যে পদার্থগুলো, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার। এগুলো লাগবে, হ্যাঁ, এগুলো কিন্তু উল্টাপাল্টা পড়া না, ভালো পড়া, এগুলো লাগবে, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার, আরেকটা হচ্ছে আমরা যা কিছু দেখতে পাই, দৃশ্যমান যা কিছু। তো দৃশ্যমান যা কিছু আমাদের আছে তা হচ্ছে 4%, আর এই ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার হচ্ছে মোট 96%। কথা বুঝছো কিন্তু, ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার হচ্ছে 96%, আর দৃশ্যমান আমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আমরা যা যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে 4%। এর মধ্যে ডার্ক এনার্জি হচ্ছে 69% আর ডার্ক ম্যাটার হচ্ছে 27%, দুইটা মিলে হচ্ছে 96%। আচ্ছা, এই ডার্ক এনার্জিগুলা মূলত বিগ ব্যাং এর জন্য দায়ী। ডার্ক এনার্জিগুলা মূলত কি? বিগ ব্যাং এর জন্য দায়ী। ডার্ক এনার্জি হচ্ছে বিগ ব্যাং এর জন্য দায়ী, আর ডার্ক ম্যাটার হচ্ছে বিগ ক্রাঞ্চের জন্য দায়ী। ডার্ক ম্যাটার হচ্ছে কার জন্য দায়ী? বিগ ক্রাঞ্চের জন্য দায়ী। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ডার্ক এনার্জির পরিমাণ বেশি 69%, তার মানে বর্তমান মহাবিশ্ব কি বিগ ব্যাং পর্যায়ে আছে, মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। যদি কখনো এমন হয় যে ডার্ক ম্যাটারগুলা পরিমাণ বেড়ে গেল, মানে 69% এই পাশে চলে আসলো, 27% ওইখানে চলে গেল, ডার্ক ম্যাটারের পরিমাণ যদি কখনো বেড়ে যায়, তখন মহাবিশ্ব সংকোচন হওয়া শুরু করবে, মানে কিয়ামত হওয়া শুরু করবে। ঠিক আছে, এখন তোমাদের হয়তো মনে হইতে পারে যে এটা কি কোনোভাবে সম্ভব যে 69% আবার কিভাবে কমে 27% হয়ে যাবে? সম্ভব। কেন সম্ভব? আইনস্টাইন একটা তত্ত্ব দিছিল E=mc²। তার মানে এনার্জি এবং ভরের মধ্যে কিন্তু ট্রান্সফার সম্ভব। যে কোনো সময় কিন্তু এনার্জি হয়ে যেতে পারে ভর, ভর হয়ে যেতে পারে এনার্জি। এই ম্যাটার মানে কি? ম্যাটার মানে বস্তু, মানে ভর, আমি যা বলতেছি বস্তু বা ভর, আর এনার্জি মানে শক্তি। তার মানে যে কোনো সময় আল্লাহ চাইলে যে কোনো সময় এই এনার্জি হয়ে যেতে পারে ভর, ভর হয়ে যেতে পারে এনার্জি। এই যে E=mc² সূত্র আমরা সবাই জানি। তার মানে এই যে মহাবিশ্বের প্রসারণ যেটা হচ্ছে, সংকোচন যে কোনো সময় শুরু হইতে পারে, রাইট? তো এই মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে আইডিয়া দিছিল কে? এডউইন হাবল। মানে মহাবিশ্ব যে কন্টিনিউয়াসলি প্রসারিত হচ্ছে এটা আইডিয়া দিয়েছিল এডউইন হাবল। এবং শুধু আইডিয়া দিলেই তো হবে না, প্রমাণ দিতে হবে, তাই না? প্রমাণের জন্য আমাদের রেড শিফট এবং ব্লু শিফট দুইটা তত্ত্ব আছে, এগুলো পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। তপন স্যার এমসিকিউতেও আছে। কি বললাম? প্রমাণের জন্য তত্ত্ব হচ্ছে রেড শিফট এবং ব্লু শিফট। ঠিক আছে, রেড শিফট আর ব্লু শিফট জিনিসটা কি বোঝাচ্ছি। রেড শিফট কি, ব্লু শিফট কি? রেড শিফট আর এটা হচ্ছে ব্লু শিফট। এখন হয়তো অনেকের কাছে পড়া বেশি মনে হচ্ছে যে ভাইয়া অনেক বেশি কথা বলতেছে, কিন্তু অধ্যায় যখন শেষ হবে তোমার কাছে অনেক কিছুই ক্লিয়ার লাগবে। হ্যাঁ, বই পড়তে গেলে অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার লাগবে। আচ্ছা, তো কি বলতেছিলাম? রেড শিফট এবং ব্লু শিফট সম্পর্কে খেয়াল করো। তুমি হচ্ছে পৃথিবীতে এখানে আসো, হ্যাঁ, তুমি হচ্ছে পৃথিবীতে এই জায়গাটায় আসো। তুমি একটা নক্ষত্র থেকে বা একটা যে কোনো দূরবর্তী বস্তু থেকে কন্টিনিউয়াসলি আসা আলোগুলা পৃথিবী থেকে অ্যানালাইসিস করতেছো, এবং তুমি দেখলা প্রতিদিন আলোটা
লাল থেকে গাঢ় লাল হচ্ছে, প্রতিদিন তুমি দেখলা আলোটা লাল থেকে গাঢ় লাল হচ্ছে, এই কথাটার মানে আসলে কি? কেন এই নক্ষত্রের আলো প্রতিদিন গাঢ় হচ্ছে লাল কালারটা? আমরা জানি আলোর 7টা বর্ণ আছে, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। তার মানে লাল হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো। যখন একটা বস্তু তোমার থেকে দূরে থাকে, ওই বস্তু থেকে শুধুমাত্র লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটাই তোমার চোখে আসে, যার কারণে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা শুধুমাত্র কড়া লালটাই দেখতে পাই, কারণ তখন সূর্য আমাদের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। শুধু লালটাই আমাদের চোখে আসতে পারে, অন্যগুলা তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে, আমাদের চোখে আসতে পারে না। তো যখন একটা বস্তু তোমার থেকে দূরে থাকবে, শুধুমাত্র লাল বর্ণটাই তোমার চোখে আসবে। যদি এই লাল বর্ণ গাঢ় থেকে গাঢ় হয়, তার মানে আসলে কি বোঝা যাচ্ছে? যে বস্তুটা তোমার থেকে আরো দূরে সরে যাচ্ছে। বস্তু তোমার থেকে যত দূরে, ওইটার রং তোমার কাছে তত গাঢ় লাল, কারণ ওইখান থেকে অনলি লাল কালারটাই আসতেছে। কথা বুঝছো? তার মানে যদি আমি দেখি যে কোনো বস্তু বা কোনো নক্ষত্র রংটা ধীরে ধীরে লাল হচ্ছে, গাঢ় হচ্ছে, তার মানে আসলে কি? সেখানে রেড শিফট হচ্ছে। রেড শিফট মানে কি? বস্তুটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। বস্তুটা দূরে সরে যাওয়া মানে কি? মহাবিশ্বের প্রসারণ হচ্ছে। এইভাবে বিজ্ঞানীরা এই জিনিসটা প্রমাণ করে। কথা বুঝতে পারছো? এখন যদি কখনো এমন হয় যে লাল না হয়ে আস্তে আস্তে নীল দেখা যাচ্ছে, তাহলে বুঝবা কিয়ামত সন্নিকটে, মহাবিশ্ব সংকোচন হওয়া শুরু হয়ে গেছে। যদি কোনো বস্তু থেকে আসা লাল আলোগুলো আস্তে আস্তে হালকা হওয়া শুরু করে বা নীলগুলো দেখা শুরু হয়, তার মানে কিয়ামত সন্নিকটে, মহাবিশ্ব সংকোচন শুরু হয়ে গেছে। তাহলে ব্লু শিফট দ্বারা কি বোঝায়? মহাবিশ্বের সংকোচন। রেড শিফট দ্বারা কি বোঝায়? মহাবিশ্বের প্রসারণ। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদের? ব্লু শিফট দ্বারা বোঝায় মহাবিশ্বের সংকোচন, আর রেড শিফট দ্বারা বোঝায় মহাবিশ্বের প্রসারণ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই পর্যন্ত যাই কিছু বলছি ক্লিয়ার? দেখো, তাহলে আমরা চলো এইখানে একটা ছোট্ট পড়া দেখি, যে সংকোচন প্রসারণ নিয়ে কথা বলতেছিলাম না, এটাই কিন্তু এখানে আছে। দেখো, এডউইন হাবল দীর্ঘ 9 বছর পর্যবেক্ষণ করে দেখতে পান যে ছায়াপথসমূহ কি হচ্ছে? অপসারিত হচ্ছে। ওকে, এবং এই ক্ষেত্রে উনি কিন্তু সূত্র দিছে। সূত্রটা কি? v equals to hd, v equals to hd। তো এই যে d হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব আস্তে আস্তে বাড়তেছে। কথা বুঝতে পারছো কিনা? দূরত্ব আস্তে আস্তে কি বাড়তেছে। তো এইখানে এইচ যেটা হাবল ধ্রুবকের মানটা একটু কষ্ট করে জেনে রাখবা, 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। ওকে, 1 পার সেক কত সমান কত? 3.26 লাইট ইয়ার, রাইট? আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের, আমি যে কথাগুলো বলছি এখানে এগুলো লেখা আছে যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। ওকে, মানে প্রসারিত হচ্ছে। যদি আবার এভাবে ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে, সেটা কি হবে? মহাবিশ্বের সংকোচন। তো এই যে আমি একটা কথা বললাম যে মহাবিশ্বের প্রসারণ এবং সংকোচন, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ঘটনা, মানে একটার পরে আরেকটা, তাই না? মানে এক মহাবিশ্বের প্রসারণ হওয়ার পরে আবার সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন। তাহলে এরকম একটার পরে যদি একটা হয়, এটাকে বলা হয় পালসার থিওরি। পালসার থিওরি কথাটা একটু জেনে রাখো। পালসার থিওরি জিনিসটা কি? একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, মানে একবার সৃষ্টি আর একবার কিয়ামত, সৃষ্টি কিয়ামত, এরকম সংকোচন, এরপরে হচ্ছে প্রসারণ। পালসার থিওরি জিনিসটা কি? সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণ। এটাও কিন্তু বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এখানে পড়লে দেখতে পাবা পালসার থিওরির কথা বলা আছে। এই পর্যন্ত যা কিছু বলছি আশা করি ক্লিয়ার। কি রে, পালসার থিওরি কই? আচ্ছা, এখানে একবার লেখা আছে একটা জায়গায়। তো আমরা এখন আবার সেই পড়াটার মধ্যে ব্যাক যাব, যে আমাদের যেই কিয়ামতের ঘটনা বা হচ্ছে মহাবিশ্বের সংকোচনের যে ঘটনা, সেই পড়াটা এখানে হচ্ছে পুনরায় দেওয়া আছে। এখানে দেখলে দেখতে পাবা 3টা মডেলের কথা বলা আছে, বা মহাবিশ্বের পরিণতি নিয়ে 3টা মত আছে। একটা হচ্ছে আবদ্ধ মহাবিশ্ব, একটা হচ্ছে উন্মুক্ত মহাবিশ্ব, আর একটা হচ্ছে সমতল মহাবিশ্ব, ঠিক আছে? এই পয়েন্টগুলো আসলে মানে কি? ওই যে বললাম না যে মহাবিশ্ব কন্টিনিউয়াসলি প্রসারিত হচ্ছে, সংকুচিত হতে পারে সামনে, এইটার উপর ভিত্তি করে 3টা মতামত দিছে যে কি হইতে পারে ভবিষ্যতে।
আবদ্ধ মহাবিশ্ব দ্বারা বোঝা যায় যে মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে এবং আবার মহাবিশ্ব সংকুচিত হবে, মানে কিয়ামত হবে। এটা হচ্ছে আবদ্ধ মহাবিশ্বের আইডিয়া। উন্মুক্ত মহাবিশ্ব মানে যাদের মনে অনেক খুশি, মানে এদের মতে মহাবিশ্ব অনন্তকাল প্রসারিত হবে, কখনো কিয়ামত হবে না। উন্মুক্ত মহাবিশ্ব মানে কি? এদের মনে শুধু খুশি আর খুশি, এখানে কখনোই কিয়ামত হবে না ওদের মতে। আচ্ছা, আর সমতল মহাবিশ্ব মানে মহাবিশ্ব ধসে পড়বে না, আবার অনন্তকাল প্রসারিতও হবে না, মানে এটাও হবে না ওইটাও হবে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে সম্ভাবনাময় তিনটা মডেল বিজ্ঞানীরা উপস্থাপন করছে। তো আমরা বলছিলাম যে মহাবিশ্ব কন্টিনিউয়াসলি কি হচ্ছে? প্রসারিত হচ্ছে, এবং এইটা সংকুচিত হওয়ার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত? এইটা আমরা ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঘনত্ব কিরকম? ঘনত্ব রো হচ্ছে, আমরা জানি ঘনত্ব প্রকাশ করা হয়। তো মহাবিশ্বের ঘনত্ব যদি এরকম হয় যে প্রতি মিটারে 3টি হাইড্রোজেন পরমাণু, 3টি হাইড্রোজেন পরমাণু, এইটা হচ্ছে শর্ত, ঘনত্বের শর্ত। যদি মহাবিশ্বের ঘনত্ব এরকম হয়, এইটা হয়, মানে ক্রিটিক্যাল যেই ঘনত্ব, কিসের জন্য? কিয়ামত হওয়ার জন্য বা সংকোচন হওয়ার জন্য। কত হইতে হবে? প্রতি মিটারে 3টি হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। তো বুঝতে পারছো মহাবিশ্ব তো বড়, পৃথিবীর বাইরে সব ফাঁকা না, ওইসব জায়গায় তো কোনো হাইড্রোজেন পরমাণু নাই। যদি কখনো এরকম হয় যে এই প্রত্যেক মিটারে 3টা করে হাইড্রোজেন পরমাণু আছে, তখন হচ্ছে কি হবে? মহাবিশ্ব সংকোচন হওয়া শুরু হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের শর্তটা কি? যদি ঘনত্ব হয় এই যে রো সি বা হচ্ছে এই শর্তের বেশি, তাহলে সেটা আবদ্ধ মডেল, মানে কিয়ামত হবে। যদি এমন হয় এই ঘনত্ব রো সি থেকে কম, মানে এতগুলো হাইড্রোজেন পরমাণু হবে না, তাহলে সেটা হবে উন্মুক্ত মডেল। কথা কি বুঝতে পারছো কিনা? মানে তখন কিয়ামত হবে না। যদি এমন হয় এগুলো সমান, তাহলে সেটা কি? এইটাও হবে না ওইটাও হবে না, যাকে আমরা বলতেছি সমতল মডেল। ঘনত্ব প্যারামিটারকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়। এইটা সমান হচ্ছে রো বাই রো সি, মানে এই যে রো এবং রো সি এর অনুপাত। তাহলে দেখো, আমি যদি এটাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসি, তাহলে জিনিসটা কি হয়? গ্রেটার দেন 1 হয় না? কারণ এটা মানেই তো রো বাই রো সি। কথা কি বুঝতে পারছো? এটা যদি ভাগ করে দিই, এটা মানেই এই সাইনটা। কথা কি বুঝতে পারছো কিনা? আবার যদি এটাকে পাশে নিয়ে আসে, এটা কি বোঝায়? 1-এর চেয়ে কম। এর নাম হচ্ছে ঘনত্ব প্যারামিটার। ঘনত্ব প্যারামিটার 1-এর থেকে বেশি, ঘনত্ব প্যারামিটার 1-এর থেকে কম, আর ঘনত্ব প্যারামিটার 1-এর সমান। এই তিনটাই তো সম্ভব, এর বাইরে তো সম্ভব না। সম্ভব? কথা বুঝতে পারছো? হ্যাঁ, ওমেগা বলা হয়। তো ওমেগা যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আবদ্ধ মডেল। ওমেগা যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে উন্মুক্ত মডেল। ওমেগা যদি 1-এর সমান হয়, তাহলে সমতল মডেল। আবদ্ধ মডেল অনুসারে কি হবে? কিয়ামত হবে। যদি উন্মুক্ত মডেল হয়, তাহলে কিয়ামত হবে না, যেটা হচ্ছে মডেল অনুসারে। আর যদি সমান হয়, তাহলে সমতল, মানে এইটা হবে না ওইটা হবে না। কথা বুঝতে পারছো? এই কথাগুলা বইয়ে কিন্তু লেখা আছে, দেখো এইভাবে, যে ওমেগার মানের উপর মহাবিশ্বের জ্যামিতিক গঠন নির্ভর করে। যদি 1-এর চেয়ে বেশি হয়, তাহলে আবদ্ধ, 1-এর চেয়ে কম হইলে উন্মুক্ত, আর 1-এর সমান হলে সমতল। ঠিক আছে? বুঝতে পারছো? এই পড়াগুলাই কিন্তু মাত্র দেখাইলা। এবং এইখানে এই যে রো, এই রো হচ্ছে মহাবিশ্বের যেই গড় ঘনত্ব, আর রো সি যেটা, এটা হচ্ছে সংকট ঘনত্ব। সংকট ঘনত্ব কখন হবে? যদি 3টা হাইড্রোজেন পরমাণু থাকে প্রতি মিটারে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে এখান থেকে পড়া। ওই কথাগুলাই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, আমি জাস্ট সাজাই দিয়েছি। ঠিক আছে, এখানে মাঝখানে তেমন কোনো পড়া নাই, এগুলো পড়তে হবে না, মাঝখানে এগুলো লাগবে না। সরাসরি চলে আসবা হচ্ছে মহাবিশ্বের মৌলিক উপাদানের মধ্যে। সবাই চলে আসো মৌলিক উপাদানের মধ্যে।
ওকে, মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে 3টা: সৌরজগৎ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি। এই গ্যালাক্সি নিয়ে কিছু পড়াশোনা আছে। গ্যালাক্সি দুই রকম, একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি, একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি। ঠিক আছে, গ্যালাক্সি দুই রকম, একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি আর একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। তো যেগুলো হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি, এগুলো তোমরা নাম শুনছো, উপবৃত্তাকার, সর্পিল, বিষম, বিভিন্ন রকম হইতে পারে। আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সির নাম কি বলো? সবাই কমেন্ট করো, আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। ঠিক আছে, অ্যান্ড্রোমিডার বাংলা হচ্ছে ধ্রুবমাতা। আচ্ছা, তো স্বাভাবিক গ্যালাক্সি মূলত 3 রকমের। একটা হচ্ছে উপবৃত্তাকার গ্যালাক্সি। এই উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোর উদাহরণ কি? আমাদের যে লোহিত দানব ও শ্বেত বামন নক্ষত্র, লোহিত দানব, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো বোঝানোর কিছু নাই। শ্বেত বামন নক্ষত্র, এগুলো হচ্ছে উপবৃত্তাকার গ্যালাক্সির মধ্যে পড়বে। গ্যালাক্সি মানে কি? নক্ষত্র। তো আর হচ্ছে সর্পিল বা পেঁচানো। সর্পিল বা পেঁচানোর মধ্যে আমরা যেটার মধ্যে বাস করতেছি মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা। মিল্কি ওয়ে এবং হচ্ছে অ্যান্ড্রোমিডা। উপবৃত্তাকার এবং সর্পিল বাদে আরো হচ্ছে বিষম গ্যালাক্সি। এর উদাহরণ না জানলেও হয়, জাস্ট হচ্ছে এই 2টা উদাহরণ বললে হবে। আর রেডিও গ্যালাক্সি যেটা, এটা হইতে পারে সাধারণ, হইতে পারে কুয়াশার, এর কোনো উদাহরণ নাই। সাধারণ হইতে পারে, কুয়াশার হইতে পারে। এই কুয়াশার নিয়ে একটু পরে আমরা সামনে পড়াশোনা আছে, এখান থেকে এগুলোই পড়া। সৌরজগৎ থেকে আমরা জানি সৌরজগতে আমাদের মূল যে নক্ষত্র এটা হচ্ছে সূর্য, এবং সূর্যের চারপাশে মোট 8টা গ্রহ ঘুরতেছে। এই সংখ্যাগুলো এখান থেকে লাগবে। সূর্য এবং গ্রহ বাদে আর কি কি আছে? উল্কা আছে, ধূমকেতু আছে, গ্রহাণু আছে। গ্রহাণু কোন গ্রহগুলোর মাঝখানে থাকে এটা লিখে রাখো। মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতি। ঠিক আছে, এই 2টা গ্রহের মাঝখানে হচ্ছে গ্রহাণুগুলা ঘুরতেছে। ধূমকেতু থেকে কি পড়তে হবে? ধূমকেতু কি নিয়ে তৈরি এটা লাগবে। পানি, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস দিয়ে ধূমকেতু তৈরি, একটা পড়া। ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর পর পর দেখা যায় হচ্ছে হ্যালির ধূমকেতু। এটা ঝাড়ুর মতো দেখতে। ঠিক আছে, হ্যালির ধূমকেতু ঝাড়ুর মতো দেখতে। ওকে, উল্কা। উল্কা আসলে পাথর। উল্কা জিনিসটা যদি কি, উল্কা মানে হচ্ছে পাথর। ঠিক আছে, তো এই উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আসে, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে যখন ধাক্কা খায়, তখন এগুলো জ্বলে ওঠে। তখন এটা পৃথিবীর কোনো মাটির মধ্যে পড়লে সেখানে পুড়ায় ফেলে। তো উল্কা মানে হচ্ছে পাথর। আর নক্ষত্র মানে কি? আমাদের এইগুলা কিন্তু ছিল সৌরজগতের আন্ডারে। দেখো, সৌরজগতের আন্ডারে আমরা কিন্তু এই যে ধূমকেতু, উল্কা এগুলা পড়ছি। 2 নাম্বার কি? নক্ষত্র। সৌরজগৎ কিন্তু এগুলাই, সৌরজগতে এগুলাই পড়া। 2 নাম্বার হচ্ছে নক্ষত্র। মূল উপাদানগুলো খেয়াল রাখতে হবে, হেডলাইন খেয়াল রাখতে হবে। ধূমকেতু, উল্কা কার আন্ডারে পড়ছো? সৌরজগতের আন্ডারে পড়ছো। এখন কি পড়তেছো? এখন পড়তেছো নক্ষত্র। নক্ষত্র থেকে প্রথমে জানতে হবে যে আমাদের যে সূর্য, আমাদের নক্ষত্র হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আলো আসতে কতটুকু সময় লাগে? পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। তার মানে আমরা এখন যে আলোটা দেখতে পাচ্ছি এটা কত সময় আগের আলো? এটা সূর্য থেকে বের হয়েছে আরো 8 মিনিট 19 সেকেন্ড আগে। আমরা এখন চোখে যে আলোটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনকার আলো না, এই আলোটা আরো 8 মিনিট 19 সেকেন্ড আগের আলো। তার মানে আমরা আসলে কিন্তু অতীত দেখতে পাচ্ছি এক হিসেবে। আচ্ছা, তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, এবং সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এবং সূর্যে আমরা জানি যে নক্ষত্রগুলোর জ্বালানি হচ্ছে হাইড্রোজেন গুলো একসাথে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হওয়া। তার মানে সূর্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস আছে। এই হাইড্রোজেনগুলা ফিউশনের ফলে একসাথে মিলিত হয়ে কি তৈরি হয়? হিলিয়াম গ্যাস তৈরি হয়। এই তথ্যগুলা কিন্তু লাগবে। কোন বিক্রিয়া এটা? এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এখানে একটা জিনিস ভুল করছে, ফিশন লেখছে, এটা কেটে দিয়ে ফিউশন লিখে দিবে। কেটে দিয়ে
ফিউশন লিখে দেবে। এবং সূর্যে যেহেতু বলতেছি জ্বালানি তৈরি হয়, মানে হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে হিলিয়াম গ্যাস তৈরি হয়, এই জ্বালানির পরিমাণ কত? প্রত্যেক সেকেন্ডে 4 × 10⁻26 জুল। এখানে কয়টা পড়া বলছি? মোটামুটি 4টা পড়া বলছি। একটা পড়া কতটুকু সময় লাগে, দ্বিতীয় হচ্ছে দূরত্ব কত, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, 3 নাম্বার হচ্ছে সূর্যে কোন গ্যাস আছে, এবং 4 নাম্বার হচ্ছে এখানে কোন ধরনের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়, আর 5 নাম্বার 4 × 10⁻26 জুল। এই 5টা তথ্য এখান থেকে মুখস্থ, 5টা তথ্য এখান থেকে একদম ডিরেক্ট মুখস্থ। এবং সূর্যের ক্ষেত্রে বলা হয় যে বর্তমান যে সূর্য, এটা হচ্ছে মাঝ বয়সে আছে, সূর্য হচ্ছে বর্তমানে মধ্যবয়স্ক অবস্থায় আছে, এটা বলা হয় আর কি। আচ্ছা, এই যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা আসলে কি? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি যে কিলোমিটার, এটাকে তুমি যদি মিটারে প্রকাশ করো এরকম একটা মান আসবে। এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে আসলে 15 কোটি কিলোমিটার, যেটা সেটাই। এটা লিখে রাখবা, তাহলে মনে থাকবে 15 কোটি কিলোমিটার কি মিটার নিলে এটা চলে আসবে। আচ্ছা, তো আমরা কি পড়তেছি? আমরা নক্ষত্রে পড়তেছি। নক্ষত্রের আন্ডারে দেখবা নেবুলা বা নিহারিকা নামে একটা পড়া আছে, যে জ্যোতির্বিজ্ঞানীর ধারণায় নক্ষত্রের জন্ম মহাকাশে ভাসমান বিশাল বিশাল গ্যাস পিণ্ড থেকে। ঠিক আছে, তো এইখানে একটা সুন্দর পড়া আছে যেখান থেকে প্রশ্ন আসছিল। এখানে খেয়াল করো, 55 থেকে 75% হাইড্রোজেন, 20 থেকে 45% হিলিয়াম এবং 5% হচ্ছে মৌলিক পদার্থ। এটা আসলে কি? নিহারিকার সংযুক্তি। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। নিহারিকার সংযুক্তির মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট হিলিয়াম। এবং অলরেডি বলছি যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে প্রধান 2টা পরমাণু ছিল, সেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তার মানে তুমি যেখানেই যাবা সেখানে হাইড্রোজেন আর হিলিয়ামের নামই পাবা। বোঝা যাচ্ছে কি? তুমি বই কিন্তু এটাই পাচ্ছ, যেই টপিকটাই পড়তেছো সেখানেই দেখবা যে হাইড্রোজেন আর হিলিয়ামের নাম। কোনো জায়গায় দেখবা অক্সিজেনের নাম লেখা নাই, কোনো জায়গায় দেখবা কার্বনের নাম লেখা নাই, কারণ এগুলো হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির সময় শুরু হয়েছিল বা তৈরি হয়েছিল। আচ্ছা, তো হাইড্রোজেন কত? 50 থেকে 75%, আর হিলিয়াম কত? 20 থেকে 45% মুখস্থ। তো আমরা বললাম নিহারিকা থেকে কি আসে? নক্ষত্রগুলো তৈরি হয়, তাই না? নেবুলা বা নিহারিকা থেকে নক্ষত্রগুলো তৈরি হয়। তো কোন কোন প্রসেসে তৈরি হয়? এটার আনসার হচ্ছে সুপারনোভা তৈরি হয় একটা প্রসেসের মাধ্যমে। যদি প্রশ্ন করি মৃত্যু হয় কিভাবে, তৈরি তো হয় বুঝছি, মৃত্যু হয় কিভাবে? সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মৃত্যু হয়। তাহলে এখানে কিন্তু আসলে জন্ম মৃত্যু দুইটা নিয়ে কিন্তু কথা বলা আছে। ওকে ওকে, গ্যালাক্সি নিয়ে যদি আমরা বলি, এটা একটু চিত্র আঁকা বোঝালে হয়তো তোমাদের ভালো হবে। দেখো, অলরেডি কিন্তু কথাবার্তা বলছি যে আকাশগঙ্গা বা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সি। এবং আমাদের গ্যালাক্সি থেকে এখানে দেখো, যদি আমাদের গ্যালাক্সিটা বলি, এটা সূর্য, এটা হচ্ছে সূর্যের চারপাশে 8টা গ্রহ উপগ্রহ যেগুলো আছে এগুলো, তাহলে এইগুলো হচ্ছে সৌরজগৎ, তাই না? এটা হচ্ছে সৌরজগৎ, মানে সূর্য এবং তার 8টা গ্রহ। এরকম সৌরজগতের মতো আমাদের কাছাকাছি আরেকটা নক্ষত্র বা আরেকটা হচ্ছে এরকম সৌরজগৎ, তার নাম হচ্ছে আলফা সেন্টুরাই। কি নাম? আলফা সেন্টুরাই। কারণ তোমার যদি কখনো মনে হয় যে আমি একটু আলফা সেন্টুরাইয়ে যাই, বা কোনো একজন নভোচারী মনে হলে আমি একটু আলফা সেন্টুরাইয়ে যাই, মানে কাছাকাছি যে সৌরজগৎ ওইখানে যাই, এই আলফা সেন্টুরাইয়ে যাইতে সময় লাগবে 4.3 লাইট ইয়ার। তার মানে আলোর বেগেও যদি যায় তাও সময় লাগবে 4.3 আলোকবর্ষ। ঠিক আছে, এই যে দুইটা জিনিস বললাম, সৌরজগৎ তারপর আলফা সেন্টুরাই, 4.3 লাইট ইয়ার, এগুলো কিন্তু আমাদের সৌরজগৎ, আমাদের গ্যালাক্সিরই অংশ, তাই না? এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু আমাদের গ্যালাক্সিরই অংশ। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? মিল্কি ওয়ে গ্যালাক্সি, বা যাকে আমরা বলতেছি আকাশগঙ্গা। এই গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সি কোনটা যদি বলি, সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা, তাই না? এটা তো গ্যালাক্সি। এই গ্যালাক্সির কাছাকাছি গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা। এবং দেখো, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটা নক্ষত্র হচ্ছে সূর্য, আরেকটা নক্ষত্র হচ্ছে আলফা সেন্টুরাই। দুইটা নক্ষত্রের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 4.3 লাইট ইয়ার। এরকম কয়েকটা নক্ষত্র আছে জানো? একটা গ্যালাক্সিতে 10⁻11
বা 10,000 কোটি নক্ষত্র আছে। এইরকম এই যে অ্যান্ড্রোমিডা, এর মধ্যেও 10⁻11 বা 10,000 কোটি নক্ষত্র আছে। এই যে বললাম মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা একটা গ্যালাক্সি, এরকম মোট গ্যালাক্সি আছে কয়টা জানো? এরকম মোট গ্যালাক্সি আছে 10⁻11টা, 10⁻11 সংখ্যক গ্যালাক্সি আছে। তার মানে 10⁻11 গ্যালাক্সির মধ্যে 10⁻11 নক্ষত্র, আমাদের সূর্যের মতো, আমাদের সূর্যের মতো নক্ষত্র আছে মোট 10⁻22টি। এই যে এত বড় মহাবিশ্ব, চিন্তা করা যায়? চিন্তা করা যায় আমি কি আঁকছি এখানে? এইখানে এটা হচ্ছে মনে করো 3 নাম্বার গ্রহটা পৃথিবী। কথা কি বুঝতেছো যে মহাবিশ্ব কতটুকু বড়? এটা যদি হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, যার পাশাপাশি দুইটা হচ্ছে সূর্য এবং আলফা সেন্টুরাই। একটা থেকে আরেকটা যাইতে সময় লাগবে 4.3 লাইট ইয়ার, আলোর বেগে গেল। কথা বুঝতেছো? এই হচ্ছে মহাবিশ্বের কাহিনী। ওকে, এগুলাই কিন্তু এখানে লেখা আছে। ওকে, স্বাভাবিক গ্যালাক্সি, রেডিও গ্যালাক্সি এগুলো পড়াইছি তোমাদের। উপবৃত্তাকারগুলোর নাম পড়াইছি কিন্তু, লোহিত দানব, শ্বেত বামন, সর্পিল, ছায়াপথ, অ্যান্ড্রোমিডা, বিষমর ক্ষেত্রে উদাহরণ লাগে না, আর রেডিও গ্যালাক্সি তো বললাম। ঠিক আছে? ওকে, ডার্ক ম্যাটার এর কথা তোমাদের অলরেডি কিছুটা বলছি আমি। ডার্ক ম্যাটার, তারপর হচ্ছে ডার্ক এনার্জি। তো ডার্ক ম্যাটার এগুলো কি? বিপুল পরিমাণ ভর রয়েছে এগুলোর মধ্যে। বলছিলাম এগুলো কিসের জন্য দায়ী? বিগ ক্রাঞ্চের জন্য দায়ী, তাই না? গ্যালাক্সিতে অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্যমান ভরের প্রায় 10 গুণ। বোঝা যাচ্ছে এগুলো যা আমরা দেখতে পাই না তাই তো অদৃশ্য, এগুলো সবচেয়ে বেশি। কোয়াসার, কোয়াসার নেটটাকে বলছিলাম রেডিও গ্যালাক্সির মধ্যে, যেগুলো হচ্ছে আধা নাক্ষত্রিক রেডিও উৎস, এটাকে বলছি রেডিওর মধ্যে। তো এই কোয়াসার মোট কয়টা? 150টা, এটা হচ্ছে মনে রাখতে হবে। আর পৃথিবী থেকে এগুলো কত বেগে সরে যাচ্ছে? 0.9 সি, মানে আলোর বেগের 0.9 ভাগ নিয়ে পৃথিবী থেকে এগুলা সরে যাচ্ছে। এই পর্যন্ত পড়া এগুলাই। আমাকে জানাও এই পর্যন্ত যা কিছু পড়াইছি বুঝছো কিনা। নেক্সট পড়া শুরু হবে মৌলিক কণা থেকে, এখানে অনেকগুলা বেসিক পড়া আছে। ওকে, সবাই ক্লিয়ার বলছো? ওকে, তার মানে এই পর্যন্ত যা কিছু বলছি সব ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে মৌলিক কণিকা পার্টটা একবার রিডিং দেব। ঠিক আছে, আমরা প্রথমে হচ্ছে মৌলিক কণিকা পার্টটা একবার রিডিং দেব। রিডিং দেওয়ার পরে আমি একটা ফ্লো চার্ট করব, এবং ওই ফ্লো চার্টই হবে এখানে যা কিছু আছে সব কিছুর সামারি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? মৌলিক কণিকা মূলত দুই রকম, একটা হচ্ছে কণা, একটা হচ্ছে প্রতিকণা। কণা মানে হচ্ছে পার্টিকেল, প্রতিকণা মানে হচ্ছে অ্যান্টি পার্টিকেল। কি বললাম? মৌলিক কণিকা দুই রকম, একটা হচ্ছে কণা, একটা হচ্ছে প্রতিকণা। তো মোটামুটি সব কণারই প্রতিকণা আছে, 3টা কণা বাদে। মোটামুটি এর আমি সামারি করবো, সামনে লিখিয়ে দেবো, সমস্যা নেই, তাও এখানে মোটামুটি বোঝাচ্ছি। সব কণারই অ্যান্টি পার্টিকেল আছে 3টা কণিকা বাদে। একটা হচ্ছে গ্র্যাভিটন। গ্র্যাভিটন নিজেই নিজের অ্যান্টি পার্টিকেল। গ্র্যাভিটন নিজেই নিজের অ্যান্টি পার্টিকেল। ঠিক আছে, একটা হচ্ছে মেসন, আর একটা হচ্ছে ফোটন। এই দুইটার অ্যান্টি পার্টিকেল নাই। কথাটা কি বললাম? কথাটা কি বললাম? যে তিনটা কণিকা যার কি নাই? অ্যান্টি পার্টিকেল নাই। এর মধ্যে গ্র্যাভিটন যেটা, সে নিজেই নিজের অ্যান্টি পার্টিকেল। গ্র্যাভিটন যেটা, সে নিজেই হচ্ছে নিজের অ্যান্টি পার্টিকেল। এবং বাকি দুইটা, এই দুইটার ক্ষেত্রে আসলেই কি নাই? অ্যান্টি পার্টিকেল নাই। তো প্রশ্ন আসবে নিচের কোনটি প্রতিকণা নাই? অ্যান্টি পার্টিকেলের বাংলা কি? প্রতিকণা। প্রশ্ন আসবে নিচের কোনটির অ্যান্টি পার্টিকেল নাই? ওকে ওকে, এরপরে হচ্ছে এখানে দেখো, কোনো কণার প্রতিকণার ভর ওই কণাটির ভরের সমান কিন্তু চার্জ সমমানের হলেও বিপরীতধর্মী। এই কথাটা বুঝো।
কোনো কণার প্রতি কণার ভর, মানে আমি যদি বলি ইলেকট্রন এর প্রতি কণা হচ্ছে পজিট্রন, তার মানে দুইটার ভর সমান কিন্তু চার্জ দেখো ভিন্ন, এই কথাটা এখানে বলছে। ওকে, ফোটন ও মেসন ছাড়া সকল কণিকার প্রতি কণা আছে। বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? এখানে লিখছে এদের প্রতি কণা নাই। আর গ্র্যাভিটন যেটা, এর প্রতি কণা সে নিজেরটা নিজেই, গ্র্যাভিটনের প্রতি কণা সে নিজেরটা নিজেই। ওকে, আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে যদি এই প্রতিকণাগুলো একসাথে হয়, মানে ইলেকট্রন আর পজিট্রন একসাথে যুক্ত হয়, তাহলে তারা প্রচুর পরিমাণ শক্তি রিলিজ করবে। ঠিক আছে, এই দেখো এটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। প্রতিকণাগুলো একসাথে হলে কি হয়, মানে মূল কণা এবং প্রতিকণা একত্রিত হলে কি হয়, শক্তি রিলিজ করে। এই জন্য বর্তমানে কিন্তু কোনো প্রতিকণা নাই। ওই যে 2 সেকেন্ডের মাথায় সব প্রতিকণা শেষ হয়ে গেছিল। বুঝতে পারছো? যদি থাকতো তাহলে কিন্তু বিস্ফোরণ হয়ে সব আবার আগের মতো হয়ে যেত। মূল কণিকা দুই ভাগে, মূল কণিকা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে প্রতিকণা। কণা আবার দুই ভাগে ভাগ করতেছি আমরা। একটা হচ্ছে বল আদান প্রদানকারী কণা, আর একটা হচ্ছে বল আদান প্রদানকারী কণা, আর একটা হচ্ছে বস্তু কণা। একটা হচ্ছে বল আদান প্রদানকারী কণা, আর একটা হচ্ছে বস্তু কণা। ফার্মিয়ন বোসন, ফার্মিয়ন বোসন। তাহলে এখানে হচ্ছে ফার্মিয়ন, এখানে হচ্ছে বোসন। বোসনের নাম তো অবশ্যই শুনছো, হিগস বোসন, তাই না? এবং যে সত্যেন্দ্রনাথ যে বোস, ঠিক আছে, তো ওই যে এটা হচ্ছে সেই বোসন। ওকে, তো ফার্মিয়ন মানে হচ্ছে নিচে লিখে রাখবা যে বস্তু কণা, এটা নিচে লিখে রাখবা যে বল আদান প্রদানকারী কণা, বল আদান প্রদানকারী কণা। ঠিক আছে, তো এই ফার্মিয়ন যেহেতু বস্তু কণা, এরও আবার ভাগ আসবে। ঠিক আছে, ফার্মিয়নকে দুই ভাগে ভাগ করা যায়, ফার্মিয়নকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাড্রন, একটা হচ্ছে হ্যাড্রন। আচ্ছা, অধ্যায় একটু হার্ড বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, টার্মগুলো কঠিন, তোমাদের কাছে নতুন, তবে পড়লে সহজ, টেনশনে কিছু নেই। একটা হচ্ছে ল্যাপটন, আমরা কার ভাগ পড়তেছি এটা কিন্তু ফার্মিয়নে ভাগ পড়তেছি, বোসনে কিন্তু এখনো যায় নাই। বল আদান প্রদান কণা কিন্তু আলাদা, কথা বুঝো। কিন্তু ফার্মিয়ন বা বস্তু কণার ভাগ পড়তেছি আমরা। একটা হচ্ছে ল্যাপটন আর একটা হচ্ছে আমাদের হ্যাড্রন। একটা হচ্ছে ল্যাপটন আর একটা হচ্ছে হ্যাড্রন। ঠিক আছে, এই ল্যাপটন আবার 3 ধরনের। এটা মনে একবার টেম দিয়া, টেম, টাউ, ইলেকট্রন, মিউ1। এর মধ্যে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা, ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা। বুঝতে পারছো? ফার্মিয়নের মধ্যে ল্যাপটন পার্টটা ক্লিয়ার, জাস্ট এগুলাই। এখন এই যে হ্যাড্রন যেটা বললাম, হ্যাড্রন যেটা বললাম, এইখানে কিন্তু আমাদের কি কোয়ার্কের কিছু পড়া আছে, তাই না? এখানে কিন্তু আমাদের কি কোয়ার্কের কিছু পড়া আছে। কয় ধরনের কোয়ার্ক পাওয়া যায়? কয় ধরনের কোয়ার্ক পাওয়া যায়? 6 ধরনের কোয়ার্ক পাওয়া যায়। 6 ধরনের কোয়ার্ক পাওয়া যায়। কোয়ার্কের নামগুলো আমি এই পাশে লিখে দিচ্ছি। কোয়ার্ক হচ্ছে আপ, ডাউন, টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। 1 2 3 4 5 6, 6 ধরনের কোয়ার্ক। ঠিক আছে, তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাইয়া এখানে বইয়ে ল্যাপটন আর কোয়ার্ক দেওয়া, তাই না? বলতেছি এই ল্যাপটন হচ্ছে টাউ, ইলেকট্রন, মিউন, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাড্রনগুলো তৈরি হয় কোয়ার্ক মিলিত হয়ে। কথা কি বুঝতে পারছো? একটু বইয়ে আরেকটু লাইনে যাও, বইয়ে আরেকটু নিচে 2 লাইনে যাও, দেখবা লেখা আছে যে হ্যাড্রনগুলো তৈরি হয় কোয়ার্কগুলো মিলিত হয়ে। তাহলে ফার্মিয়ন আসলে 2 প্রকার, ল্যাপটন এবং হ্যাড্রন। হ্যাড্রন জিনিসটা কি? কোয়ার্ক মিলিত হয়ে যেটা তৈরি হয়েছে। 6 প্রকার কোয়ার্ক মিলিত হয়েই তো হ্যাড্রন তৈরি হয়েছে। কথা কি বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? ওকে, তোমার যদি তাও কনফিউশন থাকে তুমি উল্টাভাবে লেখো, কোনো সমস্যা নেই। তুমি এখানে লেখো কোয়ার্ক,
তারপরে ব্র্যাকেটে লেখো যে কোয়ার্ক মিলিত হয়ে হ্যাড্রন হয়। ঠিক আছে, এরপরে আমরা যে প্রকারভেদটা পড়ব, মানে আরো যে ভাগটা করব, এটা কিন্তু কোয়ার্কের ভাগ না, এটা কিন্তু হ্যাড্রনের ভাগ। নেক্সট আরো যে দুইটা ভাগ, ওটা কিন্তু কোয়ার্কের ভাগ না, এটা কার ভাগ? এটা হচ্ছে হ্যাড্রনের ভাগ। কথা কি বুঝতে পারছো? আমরা এখন যে দুইটা ক্লাসিফিকেশন ভাগ করতেছি, এটা কিন্তু হ্যাড্রনের ভাগ, এই জন্য এখানে হ্যাড্রন লিখছিলাম। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এইখানে যে দুইটা ভাগ সেটা হচ্ছে বেরিয়ন এবং মেসন। বেরিয়ন এবং মেসন। বেরিয়ন মানে কি? বেরিয়ন মানে হচ্ছে বেরিয়ার, নিউক্লিয়াসের বেরিয়ার মানে কি? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসকে আবৃত করে রাখে কে? প্রোটন এবং নিউট্রন। তাহলে বেরিয়ন মানে প্রোটন এবং নিউট্রন, রাইট? যেহেতু এটা নিউক্লিয়াসের ভিতরে আছে, বুঝো কিন্তু এটা একটু কনসেপ্ট দিয়ে মনে রাখো, যেহেতু এটা নিউক্লিয়াসের ভিতরে আছে, তার মানে এটা স্পিন কি? এটা স্পিন আছে, এটা স্পিন শূন্য নয়, এটার স্পিন শূন্য নয়। আর মেসন এটা নিউক্লিয়াসের ভিতরে নাই, বাইরের দিকে, তার মানে এটার স্পিন শূন্য। স্পিন শূন্য। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার কথাটা আরেকবার শোনো। মূল কণিকা দুই রকম, কণা এবং প্রতিকণা। কণা আবার দুই রকম, ফার্মিয়ন, বোসন। ফার্মিয়ন মানে বস্তু কণা, বোসন মানে বল আদান প্রদানকারী কণা। ফার্মিয়ন যেটা, সবাই শোনো, এই যে ফার্মিয়ন যেটা, এটার স্পিন হইতে পারে হাফ। বুঝতে পারছো কিনা? ফার্মিয়নের স্পিন কত হইতে পারে? হাফ হইতে পারে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফার্মিয়ন কত ধরনের? ফার্মিয়ন কত ধরনের? ফার্মিয়ন দুই ধরনের। ফার্মিয়ন দুই প্রকার। ফার্মিয়ন দুই প্রকার। কি কি? ল্যাপটন আর কোয়ার্ক। ল্যাপটন আর কোয়ার্ক। ল্যাপটন কয় ধরনের? ল্যাপটন তিন প্রকার। ল্যাপটন কয় প্রকার? ল্যাপটন তিন প্রকার। টাউ, ইলেকট্রন, মিউ। টাউ, ইলেকট্রন, মিউ। টাউ, ইলেকট্রন, মিউ। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে হালকা কে? ইলেকট্রন। সবচেয়ে হালকা কে? ইলেকট্রন। আচ্ছা, কোয়ার্কের মধ্যে যদি আসি, কোয়ার্ক কয় ধরনের? কোয়ার্ক ছয় ধরনের। কোয়ার্ক কয় ধরনের? কোয়ার্ক ছয় ধরনের। কোয়ার্কগুলো জোড়া লেগে কি তৈরি হচ্ছে? কোয়ার্কগুলো জোড়া লেগে কি তৈরি হচ্ছে? নিউট্রন প্রোটন তৈরি করতেছে। নিউট্রন প্রোটন তৈরি করতেছে। যদি এইটাও একটু পড়ে রাখো যে আপ ডাউন যে কোয়ার্ক, নিউট্রন আর প্রোটন, তাই না? দুটো তৈরি করতেছে। কি কি তৈরি করতেছে? নিউট্রন আর প্রোটন আপ ডাউন দিয়ে তৈরি হচ্ছে। এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 1, মানে একটা আপ দুইটা ডাউন দিয়ে নিউট্রন, দুইটা আপ একটা ডাউন দিয়ে প্রোটন। ঠিক আছে, 1 2 2 1 এমনি পড়লেই হবে। আচ্ছা, এই কোয়ার্কগুলো মিলিত হয়ে কি তৈরি হয়? নিউট্রন প্রোটন, মানে হচ্ছে হ্যাড্রন তৈরি করে। হ্যাড্রন আবার দুই রকমের, একটা হচ্ছে বেরিয়ন আর একটা হচ্ছে মেসন। বেরিয়ন হচ্ছে ওই যে ওইগুলা প্রোটন এবং নিউট্রন যার স্পিন শূন্য নয়, আর মেসন হচ্ছে যার স্পিন শূন্য। কথা বুঝতে পারছো? মেসন হচ্ছে যার স্পিন শূন্য। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা। এবং একটা জিনিস কিন্তু এখানে বুঝতে পারতেছো যে ল্যাপটনগুলা নিউক্লিয়াসের বাইরে থাকে। ল্যাপটন হচ্ছে সেগুলা যেগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে। আর এই যে হ্যাড্রন যেগুলা, হ্যাড্রন কোনগুলো? যেগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকে, যেমন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তাই না? নিউট্রন প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে। বেরিয়ন। বুঝছো এই পর্যন্ত? এখন আমরা বোসনের দিকে যাব। বোসন। বোসন আবার দুই প্রকার। বোসন দুই প্রকার, একটা হচ্ছে গ্যাস বোসন আর একটা হচ্ছে হিগস বোসন বা হিগস বোসন। বোসন কয় ধরনের? বোসন দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস বোসন আর একটা হচ্ছে হিগস বোসন। একটা হচ্ছে গ্যাস বোসন আর হচ্ছে হিগস বোসন। যেটা হচ্ছে হিগস বোসন এটাকে বলা হয় গডস পার্টিকেল। ঠিক আছে, যেটা হিগস বোসন, খেয়াল করো, যেটা হিগস বোসন এটাকে বলা হয় গডস পার্টিকেল বা ঈশ্বর কণা, এবং এটা ভর সৃষ্টির জন্য দায়ী। ভর সৃষ্টির জন্য দায়ী, এবং এর স্পিন বলো, চার্জ বলো, সবকিছু হচ্ছে শূন্য। হিগস বোসন থেকে আমি তিনটা পড়া বলছি। এটাকে গডস পার্টিকেল বা ঈশ্বর কণা বলা হয়। এটা ভর সৃষ্টির জন্য দায়ী এবং এটার স্পিন বা চার্জ হচ্ছে শূন্য। ঠিক আছে, ওকে। হিগস বোসন থেকে তিনটা পড়া। এরপর যদি বলি গেজ বোসন, গেজ বোসন, গেজ বোসন থেকে জাস্ট পড়বা মৌলিক বলের আদান প্রদান করে।
মৌলিক বলের আদান প্রদান করে, মৌলিক বলের আদান প্রদান করে। ঠিক আছে, তো কি কি আছে অবশ্যই নাম মনে আছে তোমাদের। মৌলিক বলের আদান প্রদান অবশ্যই তোমাদের নাম মনে আছে, যেমন গ্লুঅন, বোসন, গ্রাভিটন, মনে আছে এগুলো কথা তোমাদের? মৌলিক বলের আদান প্রদানের ক্ষেত্রে নিউটনের বলবিদ্যা অধ্যায় ডাব্লিউ বোসন, জেড বোসন, ফোটন, তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে ফোটন, মনে আছে কিনা বলো? এই হচ্ছে আমাদের এই পুরো মৌলিক কণিকার সামারি, পুরো মৌলিক কণিকার সামারি। চাইলে এখানে প্রতিকণার মধ্যে কিছু টার্ম লেখা যায়, বই লিখে দিয়েছিলাম। প্রতিকণার মধ্যে কার কার প্রতিকণা নাই? মেসন এবং ফোটন, এদের প্রতিকণা নাই। আর গ্রাভিটন নিজেরটাই নিজে প্রতিকণা। এগুলো খাতার মধ্যে সাজাইছো কিনা বলো? খাতার মধ্যে সাজাইছো এগুলা? সামারি করবো আবার নাকি? ঠিক আছে, পারবা? সামারি করবো না পারবা? দেখো ছোট করে যদি বলে দেই, ছোট করে যদি বলে দেই, মূল কণিকা দুই ধরনের, কণা, প্রতিকণা। প্রতিকণা কার কার নাই? মেসন এবং ফোটনের প্রতিকণা নাই। গ্র্যাভিটন নিজে নিজের প্রতিকণা বাকিদের আছে। কণা দুই ধরনের, ফার্মিয়ন, বোসন। ফার্মিয়ন মানে বস্তু কণা, বোসন মানে বল আদান প্রদানকারী কণা। এই বস্তু কণা বা ফার্মিয়ন আবার দুই প্রকার, ল্যাপটন, কোয়ার্ক। ল্যাপটন আবার তিন প্রকার, টাউ, ইলেকট্রন, মিউ। সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। এই যে কোয়ার্ক 6 ধরনের আছে, আপ, ডাউন, টপ, বটম, চার্ম আর হচ্ছে স্ট্রেঞ্জ। একটা আপ দুইটা ডাউন মিলে নিউট্রন তৈরি করে, দুইটা আপ একটা ডাউন মিলে প্রোটন তৈরি করে। আচ্ছা, কোয়ার্কগুলো একসাথে মিলিত হয়ে হ্যাড্রন তৈরি হয়। এগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে, ল্যাপটনগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে, আর হ্যাড্রনগুলো থাকে নিউক্লিয়াসের ভিতরে। ঠিক আছে, তো হ্যাড্রনগুলো হচ্ছে বেরিয়ন এবং মেসন দুই ভাগে বিভক্ত। বেরিয়ন মানে হচ্ছে ওই যে প্রোটন আর নিউট্রন, এগুলো হচ্ছে বেরিয়নের আন্ডারে, যার স্পিন শূন্য হয় না। কিন্তু মেসনের স্পিন শূন্য হয়। মেসনের স্পিন কি শূন্য হয়? মেসনের ক্ষেত্রে প্রতিকণাও শূন্য, স্পিনও শূন্য। আর ফার্মিয়নের ক্ষেত্রে স্পিন হচ্ছে হাফ। এগুলো হচ্ছে আমাদের বস্তু কণা। বল আদান প্রদানকারী কণা আছে বোসন, দুই ধরনের, একটা হচ্ছে গেজ বোসন আর একটা হচ্ছে হিগস বোসন। গেজ বোসন যেটা গেজ বোসন, এটা দেখবা মৌলিক বলের আদান প্রদানের জন্য দায়ী, যেমন ফোটন, গ্লুঅন, ডাব্লিউ বোসন, জেড বোসন, গ্র্যাভিটন, নিউটনের বলবিদ্যার পড়া। আর হিগস বোসন এটা হচ্ছে গড পার্টিকেল বা ঈশ্বর কণা। এটা ভর সৃষ্টির জন্য দায়ী এবং এর কোনো স্পিন বা চার্জ নাই, স্পিনও শূন্য, চার্জও শূন্য। বুঝতে পারছো পড়া? সামারিটা বুঝতে পারছো? আশা করি এরপরে এই টপিকটার মধ্যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। দেখো আমি বইয়ে যা কিছু আসলো সবকিছু পড়ায় দিয়েছি, এখন পড়লে সবকিছু পারবা। আমার বিশ্বাস এরপরে তোমাদের এই টপিকটা অন্তত কোনো প্রবলেম থাকবে না। এখানে দেখো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কিছু কথা বলা আছে। ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু কাছাকাছি, 1.6725, 1.675, একদম কাছাকাছি ভর। ঠিক আছে, চার্জ ইলেকট্রন আর প্রোটন দুইটার চার্জ কিন্তু সেম, জাস্ট প্লাস আর মাইনাসের ব্যাপার। 1.6 × 10⁻19 কুলম্ব, আর এটা হচ্ছে প্লাসের দিক থেকে। নিউটনের চার্জ শূন্য, চার্জটা শূন্য, আর এদের চার্জ কি? পজিটিভ আর নেগেটিভ। ওকে, ব্যাসার্ধ লাগবে না, অবস্থানটা লাগবে। ইলেকট্রন কি? পরমাণুর যে আমাদের কি বলে কক্ষপথ অবস্থান করে, তো আমরা নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। ইলেকট্রন কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, রাইট? আর প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে বা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, রাইট? যেহেতু এটা নেগেটিভ চার্জড, তার মানে এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, সেম কথা এটার জন্য। কিন্তু যেহেতু নিউটনের কোনো চার্জ নাই, চার্জ হচ্ছে শূন্য, তার মানে সে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বিক্ষিপ্ত হবে না, কোনো প্রভাব নাই। যার চার্জ আছে সেই মূলত প্রভাব থাকে। ফটোগ্রাফি প্লেটের উপর যেহেতু এর চার্জ আছে, এর প্রভাব আছে, এর চার্জ নাই, এর প্রভাব নাই। ইজি, ঠিক আছে, ইজি পড়া। আমরা এখন পড়বো হচ্ছে নক্ষত্রের জীবন কাহিনী। ঠিক আছে, নক্ষত্রের জন্ম, মৃত্যু, এগুলো নিয়ে পড়াশোনা করব।
এটা খুবই খুবই ইজি একটা টপিক, জাস্ট তোমার বুঝতে হবে। আমি যা যা পড়তে বলবো তুমি শুধু সেগুলো পড়ো। নক্ষত্রের জন্মের জন্য প্রথমে দেখবা ধূলিমেঘের একটা সংজ্ঞা দেওয়া আছে, যে মহাকাশের বিস্তৃত বিশাল অঞ্চল জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য গ্যাস ছড়ানো থাকে, এগুলোকে বলা হয় ধূলিমেঘ বা ডাস্ট ক্লাউড। প্রশ্ন হবে ধূলিমেঘের সংযুক্তি থেকে। ধূলিমেঘে 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং বাকি 1% অন্যান্য গ্যাস থাকে, যা কিনা ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম যে যখনই হাইড্রোজেন হিলিয়ামের পার্সেন্টেজ পাবা হয় 75-25 থাকবে আর না হয় 75-24-1 থাকবে, রাইট? তো এইটাই হচ্ছে আমাদের সেই ধূলিমেঘের সংযুক্তির পড়াটা। কথা বুঝতে পারছো? ওকে, আমরা কি পড়তেছি? আমরা নক্ষত্রের জন্ম বা মৃত্যু পড়তেছি। তো শুরুতে জেনে রাখা উচিত যে মোট যে পরিমাণ নক্ষত্র আছে এর 90% নক্ষত্র হচ্ছে বামন নক্ষত্র বা ডর্ফ স্টার, ঠিক আছে? বামন নক্ষত্র। ওকে, তো নক্ষত্রের জন্মের জন্য তোমাকে হচ্ছে এই সামনে হচ্ছে একটা কি বলে চার্টের মতো অংশ পাবা, এই পড়াটা বুঝতে হবে। এই যে এই পড়াটা বুঝতে হবে। এই পড়াটা আসলে কি দেখো, এখানে কিছু নক্ষত্রের তোমার হচ্ছে কিছু কি দেওয়া, ব্যাস কত দেওয়া, ব্যাস দেওয়া। ওকে, লাল দানব 14 কোটি কিলোমিটার, সূর্য 14 লক্ষ কিলোমিটার, সাদা বামন 13,000 কিলোমিটার, নিউট্রন তারা 16 কিলোমিটার, ব্ল্যাক হোল 2.5 কিলোমিটার। অনেকগুলো মান দেওয়া না, এই মানটা তুমি মুখস্থ করবা কিভাবে, তাই না? এই মানটা তো মুখস্থ রাখতে হবে, প্রশ্ন আসতে পারে। মুখস্থ রাখার টেকনিক হচ্ছে, দেখো সবাই খেয়াল করো, লাল সূর্য, সাদা নিউট্রন। কথা বুঝছো? সূর্য কি লাল না? লাল সূর্য, সাদা নিউট্রন, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, মনে রাখার কিছু কারণ নাই। লাল সূর্য, সাদা নিউট্রন, লাস্টে কালো, শেষ। কালো মানে ব্ল্যাক। খেয়াল করো, এখানে খেয়াল করো, 14 মানে তো 14ই বলা যায়, তাই না? তাহলে এগুলো 14 উপর থেকে নিচে নামো, কোটি লক্ষ হাজার, বুঝছো কিনা? উপর থেকে নিচে নামো, কোটি ভাগ করলে লক্ষ, ভাগ করলে হাজার। ওকে, লাস্টের দুইটা 16 কিলো আর 2.5 কিলো, 16 কিলো 2.5 কিলো। ওকে, তাহলে আমি আবার বলি, লাল সূর্য, সাদা নিউট্রন, কালো, 5টা, 14 কোটি ভাগ করলে লক্ষ, ভাগ করলে হাজার। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে 16 2.5 কিলো কিলো। ওকে, এগুলো আসলে কি, এগুলা জিনিসটা আসলে কি খেয়াল করো। এই পার্টটার মধ্যে আসো, এই পার্টটা আসো, এখান থেকে দেখো যে একটি ধাপে পৌঁছানোর পর, মানে যখন এই নক্ষত্রগুলা মৃত্যু হয় তখন এগুলা বিচ্ছিন্ন হয়ে যায় বা ভেঙে যায়, অবশিষ্ট যা থাকে তাকে বলা হয় শ্বেত বামন। নক্ষত্রের মৃত্যুর পর বায়ু যখন বিচ্ছিন্ন হয়ে, তাই কি বলে? শ্বেত বামন। সময়ের সাথে সাথে শ্বেত বামন নক্ষত্রের উজ্জ্বলতা কমতে কমতে এক সময় কালো বামন বা ব্ল্যাক ডর্ফ হয় এবং মৃত্যু হয়। তার মানে গ্রহগুলার মৃত্যু বা নক্ষত্রগুলার মৃত্যু কোন কোন স্টেপে হচ্ছে সেটা এখানে লেখা আছে, রাইট? এই যে স্টেপটা, বুঝতে পারছো? সূর্য যেমন লাল দানব তারা, পরবর্তীতে দেখো সাদা বামন তারা, এরপরে নিউট্রন তারা, এরপরে কৃষ্ণ বিবর। এইগুলা এরকম পরিণত হইলে তাদের ব্যাস কত হয় সেই মানটা দেওয়া আছে, বুঝতে পারছো? ওকে, এখানে কিছু থিওরির মতো দেওয়া আছে যে যেই সমস্ত তারকার ভর সূর্যের ভর অপেক্ষা 1.4 গুণ কম, সেই সকল তারকা বা নক্ষত্র শ্বেত বামন হবে, মানে মৃত্যুর সময় তারা শ্বেত বামন হবে, এবং ওই শ্বেত বামন ধীরে ধীরে কালো বামনে পরিণত হবে, যা আমি মাত্র তোমাদের রিডিং পড়াইলাম। উপরে আমি তোমাদের 2টা লাইন রিডিং পড়াইছিলাম না, যে বিচ্ছিন্ন হওয়ার পরে শ্বেত বামন হয়, শ্বেত বামন থেকে আস্তে আস্তে কালো বামন হয়, পড়াইছি কিনা? মাত্র পড়াইছি। ওকে, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা সূর্যের ভরের 1.4 গুণ কম, মানে ভর মোটামুটি কম। যাদের ভর বেশি তাদের ক্ষেত্রে কি হবে? যাদের ভর 1.4 m0 বা সূর্যের ভর থেকে 3 m0 মধ্যে, সেই সকল নক্ষত্র নিউট্রন তারকায় পরিণত হবে।
কিসে পরিণত হবে? নিউট্রন তারকায় পরিণত হবে এবং আলটিমেটলি সুপারনোভা বিস্ফোরণ বা সুপারনোভায় পরিণত হবে। যাদের ভর সূর্যের ভরের 3 গুণের থেকে বেশি তারা কালো বিবর বা ব্ল্যাক হোলে পরিণত হবে। কথা কি বুঝতে পারছো? এই যে আমরা বললাম একটা রেঞ্জ ধরে নিছি, মানে একটা মান ধরে নিছি 1.4 এম নট, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী চন্দ্রশেখর, তাই এই সীমাটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। ঠিক আছে, তো এটাকে যদি সামারি করতে চাও, এই জিনিসটার সামারি কি হবে? এই জিনিসটার সামারি হবে হচ্ছে এম নট ইকুয়ালস টু সূর্যের ভর। তাহলে 1 নাম্বার, যাদের ভর 1.4 এম নটের চেয়ে 1.4 এম নটের চেয়ে কম, তারা কি হবে? তারা প্রথমে হচ্ছে শ্বেত বামন হবে, শ্বেত বামন হয়ে তারপরে কালো বামন হবে। 2 নাম্বার, যে সকল নক্ষত্রের ভর 1.4 থেকে 3 এম নটের মধ্যে, 1.4 থেকে কি 3 এম নটের মধ্যে, তারা কিসে পরিণত হবে? তারা হচ্ছে নিউট্রন তারকায় পরিণত হবে মৃত্যুর সময়, তাই না? নিউট্রন তারকায় পরিণত হবে। 3 নাম্বার, যাদের ভর 3 এম নটের বেশি, 3 এম নটের বেশি, তারা হচ্ছে ব্ল্যাক হোল বা কালো বিবরে পরিণত হবে। ব্ল্যাক হোল বা হচ্ছে কালো বিবরে পরিণত হবে। আর নিউট্রন তারকা পরে কি হবে? সুপারনোভা হবে। এই হচ্ছে সামারি, বুঝতে পারছো? ওকে, তো নিউট্রন তারকার কথা বলছি অলরেডি, 1.4 থেকে 3 এম নট। কৃষ্ণ বিবরের কথা বলছি, যারা 3 এম নটের বেশি। এখানে যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথ আসলে কিছুই না, একটু পরে আসতেছি এটার মধ্যে। শর্টশীল ব্যাসার্ধ এটা পড়তে হবে আমাদের। এই পার্টটার মধ্যে আসো, এই পার্টটার মধ্যে আসো যে ব্ল্যাক হোল, কৃষ্ণ বিবর, যারা ব্ল্যাক হোলের নাম শুনছো মাথায় রাখবা। এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের যে অঞ্চল, যে অঞ্চল থেকে কোনো আলো বা কোনো কিছু বেরিয়ে আসতে পারে না, তার সীমাকে, মানে ব্ল্যাক হোলের এই অঞ্চলের সীমাটাকে বলা হয় ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরিজন। ঘটনা দিগন্ত জিনিসটা কি? আমি আবারও বলি, ব্ল্যাক হোল থেকে কোনো আলো বের হয়ে আসতে পারে না, যেই অঞ্চল পর্যন্ত এই প্রভাব বজায় থাকে সেই অঞ্চলের সীমাকে বলা হয় ঘটনা দিগন্ত। ঠিক আছে, কার্ল শোয়ালশিল্ড আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বের সাহায্যে এই ঘটনা দিগন্তর একটা সূত্র দিছে 2gm/c²। এই সূত্রটা মুখস্থ রাখবা। জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি সত্য বা মিথ্যা, মানে সূত্র থেকে যদি কখনো প্রশ্ন করতে চায়। ওকে ওকে, আর ঘটনা দিগন্তর যে ব্যাসার্ধ তাকে বলা হয় শোয়ারশিল্ডের ব্যাসার্ধ। ঘটনা দিগন্ত মানে কি? ওই অঞ্চলটা, ওই সীমাটা। আর ওটার ব্যাসার্ধকে বলা হচ্ছে, এটা যদি অঞ্চল হয়, এটা যদি অঞ্চল হয়, এটা হচ্ছে ঘটনা দিগন্ত। আর এটার ব্যাসার্ধটা হচ্ছে শোয়ারশীল ব্যাসার্ধ। বুঝতে পারছো? জিনিস সেম। জন হুইলার কৃষ্ণ বিবর আবিষ্কার করেন বা ব্ল্যাক হোল আবিষ্কার করেন, এটা মাথায় রাখবা। আর বৃহস্পতি মঙ্গলের মাঝখান দিয়ে যে গ্রহাণু ঘুরে, এটা অলরেডি কিন্তু পড়ায় দিছি তোমাদের, আগেই পড়ায় দিছি, তাই না? এই পর্যন্ত আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। এটা দেখো, 5 এম নট ভরের একটি কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ হবে 15 কিলোমিটার। কত গুণ দেখো তো? 3 5 15 না? 3 5 15 কিনা? যত অঙ্ক পাবা, আমি কিছু অঙ্ক দেখাচ্ছি তোমাদের। একটি নক্ষত্রের ভর 4 এম নট, ব্যাসার্ধ কত হবে? 3 4 12, এই দেখো 12-র কাছাকাছি 11.8 কিলোমিটার। যত অঙ্ক আছে এরকম। ঠিক আছে, দেখো এখান থেকে এই যে দেখো এখান থেকে যে আমাদের কি বলছে, 2 সৌরভরের সমান। 2 সৌরভর, 3 দুগুণে কত? 6, 6-এর কাছাকাছি দেখো 5.93 কিলোমিটার। তো তোমাকে যত সৌরভর দেওয়া থাকবে, 2 সৌরভর দেওয়া, 2 এম নট দেওয়া, তাহলে 6 কিলোমিটার। 3 এম নট দেওয়া, তাহলে 9 কিলোমিটার। 4 এম নট দেওয়া, 12 কিলোমিটার। 5 এম নট দেওয়া, 15 কিলোমিটার। মানে জাস্ট 3 দিয়ে গুণ দিয়ে দিবা, তোমার অঙ্ক করতেও হবে না। এটা অঙ্কের একটা শর্টকাট আর কি, বুঝতে পারছো? অনেকেই তোমাকে জানতে আগে থেকে, এটা খেয়াল করলে বোঝা যায় আসলে। টেলিস্কোপ দেখতেছেন অনেক কিছু লেখা, এটাকে আমরা একটা সামারি করবো। টেলিস্কোপে সবকিছু পড়া লাগে না, শুধুমাত্র আমি যেগুলো পড়াবো এগুলো পড়লেই আনাফ। ইনশাল্লাহ এই পর্যন্ত তো পড়া ডান। সবাই খাতা নাও, হ্যাঁ? টেলিস্কোপের সামারি করতে হবে। টেলিস্কোপ
চারটা পয়েন্ট লিখতে হবে টেলিস্কোপের ক্ষেত্রে। এক নম্বরে নাম, মানে তুমি যে টেলিস্কোপটা পড়তেছো এটা কোন ধরনের টেলিস্কোপ, ঠিক আছে। এরপর এর স্থাপনা কোথায়, কোনো বিশেষ তথ্য বইয়ে আছে কিনা। এরপর তুমি যে টেলিস্কোপটা পড়তেছো এটা কিসের জন্য বিখ্যাত, ঠিক আছে, এটা কিসের জন্য বিখ্যাত। তারপর এখানে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিনা, ইম্পর্টেন্ট পয়েন্ট বা তথ্য আছে কিনা এক্সট্রা যেগুলো। এই হচ্ছে চারটা পয়েন্ট পড়তে হবে একটা টেলিস্কোপের ক্ষেত্রে। ওকে, এক নাম্বার টেলিস্কোপ আমরা যেটা পড়বো, বই মোটামুটি চারটা টেলিস্কোপ দেওয়া আছে। এক নাম্বার পড়বো আমরা রেডিও টেলিস্কোপ। রেডিও টেলিস্কোপ, তো এটা স্থাপনা করা হয় মূলত লোকালয়ে, ঠিক আছে। রেডিও টেলিস্কোপটা মূলত লোকালয়ে স্থাপন করা হয়। আর এটা বিখ্যাত টেলিস্কোপ আছে, এটা হচ্ছে অ্যারিকিবো মানমন্দিরের টেলিস্কোপ, যেটা এটা হচ্ছে এই টাইপের, ঠিক আছে, রেডিও টেলিস্কোপ টাইপের। অ্যারিকিবো মানমন্দিরের টেলিস্কোপটা হচ্ছে এই টাইপের। তো রেডিও টেলিস্কোপ লোকালয়ে স্থাপন করা হয় এবং বিখ্যাত নাম কি। এবং রেডিও টেলিস্কোপ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটার মধ্যে ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয়, এটাই পরীক্ষায় আসে। তো ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয় কোনটার মধ্যে, রেডিও টেলিস্কোপের মধ্যে। ওকে, 2 নাম্বার, এগুলো কিন্তু বইয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, আমরা কিন্তু সাজায় দিচ্ছি, তো তোমার এটা নোট করতে হবে। 2 নাম্বার হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। হ্যাঁ, অপটিক্যাল নামটা সবার কাছেই পরিচিত। এটা স্থাপনা নিয়ে তেমন কোনো পড়া নাই, বুঝতে পারছো, এটা স্থাপনা নিয়ে তেমন কোনো পড়া নাই। জাস্ট হচ্ছে মাথায় রাখবা যে এটা 3 ধরনের আছে। ওকে, এটা কয় ধরনের আছে, 3 ধরনের আছে। তো অপটিক্স মানে কি, আলোর যে বৈশিষ্ট্যগুলো এখানে তুমি সেগুলো ব্যবহার করবা। প্রতিসরণের ক্ষেত্রে অপটিক্যাল টেলিস্কোপ, প্রতিফলনের ক্ষেত্রে অপটিক্যাল টেলিস্কোপ, এবং হচ্ছে ক্যাটাডায়োপ্ট্রিকের ক্ষেত্রে অপটিক্যাল টেলিস্কোপ। মানে আলোর যে বৈশিষ্ট্যগুলো না, জাস্ট ওইগুলা, প্রতিফলন, প্রতিসরণ এবং হচ্ছে ক্যাটাডায়োপ্ট্রিক, ঠিক আছে, ক্যাটাডায়োপ্ট্রিক। আচ্ছা, যারা বলতেছে বড় করে লেখার জন্য, বড় করে লিখলে আসলে এই পেজে হবে না, বুঝতে পারছো। আমি তো একটা পেজে তোমাদের দেখাচ্ছি কিভাবে নোট করতে হবে, তো পরে তোমরা তো 5 পেজ লাগবে এই জিনিস শুধু নোট করতে। তাই আমি যে ছোট ছোট করে লিখতেছি, একটা পেজে ছোট ছোট করে সাজাও। প্রতিফলনের ক্ষেত্রে দর্পণ ব্যবহার করা হবে, আয়না যেটা। প্রতিসরণের ক্ষেত্রে লেন্স ব্যবহার করা হবে। এবং ক্যাটাডায়োপ্ট্রিক হচ্ছে এমন একটা যেটার মধ্যে দর্পণ এবং লেন্স দুইটাই ব্যবহার করা হয়, দর্পণ এবং লেন্স দুইটাই ব্যবহার করা হয়। এবং এখানে বিশেষ তথ্য হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপে আয়না ব্যবহৃত হয়, যা আমরা মাত্রই দেখলাম যে দর্পণ ব্যবহৃত হয়, রাইট। ওকে, 3 নাম্বার টেলিস্কোপ। 3 নাম্বার টেলিস্কোপ হচ্ছে গামা টেলিস্কোপ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। গামা টেলিস্কোপ হচ্ছে এক ধরনের কম্পটন রে টেলিস্কোপ। গামা টেলিস্কোপ, এটার মধ্যে বিশেষ তথ্য, ঠিক আছে, স্থাপনা বা বিখ্যাত নেই তেমন কোনো পড়া নাই। মাথায় রাখতে হবে গামা টেলিস্কোপ হচ্ছে এক ধরনের কম্পটন বিক্ষেপ টেলিস্কোপ। কম্পটন বিক্ষেপ টেলিস্কোপ, এটা পরীক্ষা এভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটি কম্পটন বিক্ষেপ টেলিস্কোপ, আনসার হচ্ছে গামা টেলিস্কোপ, ঠিক আছে। এবং এটার কাজ কি, এটার কাজ হচ্ছে নির্দিষ্ট মৌলিক পদার্থ শনাক্ত করা হয়। নির্দিষ্ট মৌলিক পদার্থ শনাক্ত করার জন্য এই টেলিস্কোপটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা লাগবে। গামা কিন্তু 5 স্টার, কথা বুঝতে পারছো, গামা হচ্ছে 5 স্টার। আর সবার লাস্টে হচ্ছে এক্স রে টেলিস্কোপ, 4 নাম্বার। এক্স রে টেলিস্কোপ, এই এক্স রে টেলিস্কোপের যে স্থাপনা, এটা হচ্ছে রকেট বা বেলুনে, বুঝতে পারছো, রকেট বা বেলুনে এটা স্থাপন করা হয়। কে রে, দাগ পড়ে না কেন? রকেট বা বেলুনে এটা স্থাপন করা হয়, এখানে লিখো রকেট বা বেলুনে।
এবং একটা বিখ্যাত টেলিস্কোপ আছে, এই এক্স রে টেলিস্কোপের বিখ্যাত জায়গাটার নাম বসবে চন্দ্র টেলিস্কোপ। চন্দ্র, ঠিক আছে, চন্দ্র যে টেলিস্কোপটা এটা কিন্তু একটা বিখ্যাত এক্স রে টেলিস্কোপ। আর এটা কাজ যদি বলো তাহলে ধাতব দর্পণ এখানে ব্যবহার করা হয়। ধাতব দর্পণ, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ধাতব দর্পণ কোনটা আমাদের ব্যবহার করা হচ্ছে? ধাতব দর্পণ ব্যবহার করা হয়। বুঝছো, এই হচ্ছে অধ্যায়ের পড়া। ওকে, রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, গামা টেলিস্কোপ, এক্স রে টেলিস্কোপ। স্থাপনার ক্ষেত্রে এই দুইটা, যে কোথায় স্থাপিত করা হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে স্থাপনা নিয়ে কোনো তথ্য নাই, ঠিক আছে। আর বিখ্যাত হচ্ছে এটা একটা নাম আর এটা একটা নাম। ওকে, এই হচ্ছে পড়া। টেলিস্কোপ থেকে তোমাদের ছবি দেওয়া আছে, গ্রুপ থেকে দেখে নিতে পারবা। অধ্যায়ের কি কি কভার করছি যদি বলি, সময়গুলা, টাইমগুলা এবং মানগুলা, কত বছর আগে, কত কেজি ঘনত্ব, কত কেজি ভর, কত কেজি ঘনত্ব, এগুলা। বিগ ক্রাঞ্চ, বিগ ব্যাং তত্ত্বগুলাকে একসাথে পালসার থিওরি বলা হয়। তাপমাত্রা কত, কত সেকেন্ডে নিউক্লিয়াস তৈরি হয়, কত সেকেন্ডে পরমাণু তৈরি হয়, এগুলো কিন্তু লাগবে। হাইড্রোজেন হিলিয়ামের অনুপাতটা লাগবে। ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিং এর লেখা। হাবল থিওরি থেকে সূত্র এবং এখানে ধ্রুবকের মানটা। বিগ ব্যাং তত্ত্ব কার, মহাবিশ্বের প্রশ্ন আবিষ্কার করেন কে? ঠিক আছে, এই যে এখানে সংকট ঘনত্ব থেকে, মানে ঘনত্ব প্যারামিটার থেকে যা কিছু পড়াইছি, ওমেগার সাথে যা যা পড়াইছি, এগুলো লাগবে। আবদ্ধ উন্মুক্ত সমতল প্রত্যেকটা মডেলের মূল কথা জানতে হবে। মহাবিশ্ব থেকে আমাদের যা যা টপিক পড়াইছি, সৌরজগৎ, এগুলো সব কিছু লাগবে। হ্যাঁ, সৌরজগৎ, নক্ষত্র এবং গ্যালাক্সি যা যা পড়াইছি প্রত্যেকটা লাগবে। বিশেষ করে সংখ্যাগত তথ্যগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কুয়াশার কয়টা, আলো আসতে কত সময় লাগে, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত, এগুলা। মৌলিক কণা আমি যেভাবে নোট করে দিচ্ছি ঠিক সেভাবে পড়বা। কণা এবং প্রতিকণা আমার যে ফ্লো চার্ট সেটা ফলো করবা। বই পড়ে আসলে মনে রাখতে পারবা না, কষ্ট হবে। আর নক্ষত্রের জন্ম থেকে, জন্ম ও মৃত্যু থেকে যে টপিকগুলো আমি ফোকাস করছি, এগুলো পড়বা। ব্যাসের মানগুলা এবং হচ্ছে কার মৃত্যু কিভাবে হবে, চন্দ্রশেখর সীমার সাপেক্ষে, সেটা পড়বা। ঠিক আছে, এই যে এখানে যে ব্যাসগুলা পড়াইছি, এই ব্যাসগুলা গুরুত্বপূর্ণ। এবং চন্দ্রশেখর সীমার সাপেক্ষে কার মৃত্যু কিভাবে হবে। আর ব্ল্যাক হোলের ক্ষেত্রে শোয়ারশীল ব্যাসার্ধ কি এবং ঘটনার দিগন্ত কি, এই দুটা থেকে এমসিকিউ আসে। আমি আবার বলতেছি, এই দুটা থেকে এমসিকিউ আসে। সংকট ব্যাসার্ধ থেকে কীভাবে অঙ্ক করবা সেটাও দেখাই দিছি। আর লাস্টে টেলিস্কোপের যে সামারি, এটা পড়লেই অধ্যায় শেষ। ওকে, অধ্যায় একটু কঠিন, টার্মগুলা কঠিন, মনে রাখা কঠিন, বাট আমি যেভাবে সাজায় দিয়েছি আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, একদম প্রশ্ন করছো, ফোটন কতক্ষণে হয়? ফোটন কতক্ষণে হয়? চিন্তা করো, আমাদের যে নিউট্রন এবং প্রোটন যখন তৈরি হবে, তখন কিন্তু প্রোটন ভেঙে ফোটন তৈরি হবে। কথা বুঝছো? নিউট্রন এবং প্রোটন যখন তৈরি হবে, তখন প্রোটন ভেঙে ফোটন তৈরি হবে। নিউট্রন প্রোটন কখন তৈরি হয়? 2 সেকেন্ড পরে। আর এই নিউট্রন প্রোটন তৈরি হওয়ার পর নিউক্লিয়াস তৈরি হয় 3 মিনিট পরে। আমার কথা বুঝছো কিনা? 2 সেকেন্ড পরে নিউট্রন এবং প্রোটন তৈরি হয়, পজিট্রন আর ইলেকট্রন মিলে, এবং প্রোটন ভেঙে ফোটন তৈরি হয়। এর 3 মিনিট পরে নিউট্রন এবং প্রোটন জোড়া লাগিয়ে নিউক্লিয়াস তৈরি করে। তো নিউক্লিয়াস 3 মিনিটে, প্রোটন, নিউট্রন আর ফোটন 2 সেকেন্ড। ওকে, আর 10⁻43 সেকেন্ডে ইলেকট্রন, পজিট্রন। এখনকার পড়া হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান ভালো মতো পড়ো রাত পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম।